Assalamu alaikum. Welcome to the 15th lecture of Critical Theories and Literary Criticism, ENG 4231. আজকে আমাদের টার্গেট আমরা আমাদের টেক্সট দ্য স্টাডি অফ পোয়েট্রি বাই ম্যাথু আর্নল্ড এটা একটা ফিনিশিং আওয়ার আমরা দেওয়ার চেষ্টা করব। গত দুই ক্লাসে আমরা চেষ্টা করেছি বিষয়বস্তু সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা নেয়ার জন্য ওভারঅল আইডিয়াস। আজকে আমরা একটু ডিটেইলে যাওয়ার চেষ্টা করব এবং মোটামুটি একটা ওভারঅল ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা যে টেক্সটটা থেকে পড়ব, অ্যান অ্যানালিসিস অফ স্টাডি অফ পোয়েট্রি বাই ম্যাথু আর্নল্ড। আশা করি আপনারা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। সামারি অফ দ্য এসে। আমরা আজকেও সামারিটা ফোকাস করার চেষ্টা করছি অন্য একটা অ্যাঙ্গেল থেকে। শুরু থেকে আমরা দেখি যদি in this admirable essay Matthew Arnold attempts to answer two fundamental questions. এসেটা শুরু হচ্ছে দুটো প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে। দুটো জিজ্ঞাসার উত্তর আর্নল্ড খুঁজে পেতে চাচ্ছেন। কি কি সেই দুই প্রশ্ন? প্রথম প্রশ্ন, হোয়াট ইজ পোয়েট্রি? উনি কবিতা কাব্যের একটা সংজ্ঞা ডেফিনিশন দেওয়ার চেষ্টা করছেন। হোয়াট ইজ পোয়েট্রি অ্যান্ড হোয়াট ইজ ইটস ফাংশন ইন হিউম্যান সোসাইটি? আমাদের মানব সমাজে এই কবিতা কাব্যের কাজ কি? কি কি অবদান কবিতার আমাদের এই সমাজে, মানব সমাজে? আমরা গত ক্লাসগুলোতে অলরেডি এসব নিয়ে আমরা কথা বলেছি। আবারও আমি রিভাইজ করছি আপনাদের সুবিধার জন্য। কমেন্সিং উইথ দ্য লেটার ইনকোয়ারি, মানে প্রশ্নের উত্তর আমরা প্রথম উত্তরটা পরে আসছি। দ্বিতীয় প্রশ্ন যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ পোয়েট্রি ইন আওয়ার সোসাইটি? আমরা যদি এই প্রশ্নের উত্তর খুঁজতে যাই, আর্নল্ড এখানে ধীরে ধীরে এই উত্তরের আলোকে তার যে ক্রিটিক্যাল এসেটা উনি ফর্ম করছেন, ধীরে গঠন করছেন। দ্য প্যারামাউন্ট ইম্পর্টেন্স অ্যান্ড হাই ডেস্টিনি অফ পোয়েট্রি, উনার এই এসে, ক্রিটিক্যাল এসে দ্য স্টাডি অফ পোয়েট্রি, এই পুরো এসেটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে দ্য এক্সট্রিম ইম্পর্টেন্স অফ পোয়েট্রি, সিগনিফিকেন্স অফ পোয়েট্রি, আমাদের জীবনে আমাদের সমাজে কবিতার গুরুত্ব, প্রয়োজনীয়তা, তাৎপর্য এবং এই কবিতার ভবিষ্যৎ, আমাদের মানব জাতির ভবিষ্যৎ এবং একই সাথে আমাদের সমাজে কবিতার তাৎপর্য, গুরুত্ব কতখানি গুরুত্বপূর্ণ, কবিতা আমাদের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ। আর্নল্ড বলছেন এভরিথিং এলস ইজ চেঞ্জিং, আমাদের চারপাশের সবকিছুই বদলে যাচ্ছে। এভরিথিং এলস, সবকিছুই বদলে যাচ্ছে। পরিবর্তনই আমাদের জীবনের রীতি। সবকিছুই বদলে যাচ্ছে। সবকিছুই এফেমেরাল, মানে সবকিছুই হচ্ছে টেম্পোরারি। কোনো কিছুই স্থায়ী নয়, সবকিছুই বদলে যাচ্ছে ক্রমাগত। উত্থান এবং পতন আমরা দেখেছি মানবের ইতিহাসে। ধর্ম, তার উত্থান হয়, তার পতনও হয়। And the truth embodied in poetry are alone eternal. কবিতার মধ্যে আমরা যে সত্যকে খুঁজে পাই, the truth embodied in poetry, কবিতার সেই সত্য আর alone eternal, এগুলো চিরন্তন। কবিতার মাধ্যমে যে সত্য কবিরা আমাদের মাঝে ছড়িয়ে দিতে চান, সেই সত্য মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেন কবিরা। ইট ইজ দ্য ব্রেথ অ্যান্ড ফাইনার স্পিরিট অফ অল নলেজ। তাহলে এখানে আর্নল্ড কিন্তু একটা ডেফিনিশন দেওয়ার চেষ্টা করছেন, একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছেন। সো অ্যাকর্ডিং টু ম্যাথু আর্নল্ড, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পোয়েট্রি? আর্নল্ডের মতে তাহলে পোয়েট্রি, কবিতা, কাব্যের সংজ্ঞাটা কি? নিঃশ্বাস,
and finer spirit, চেতনা, of all knowledge, নির্যাস, নির্যাস, আমাদের মানব জাতির সকল জ্ঞানের নির্যাস হচ্ছে কবিতা। যদিও এটা অনেক এলাবোরেট, অনেক অবস্কিউর একটা সংজ্ঞা, তারপরেও আমাদের কিছুটা বোঝার প্রয়োজন আছে। আর্নল্ড কিভাবে কবিতাকে সংজ্ঞায়িত করছেন। আর্নল্ড বলছেন, পোয়েট্রি ইজ ব্রেথ অ্যান্ড ফাইনার স্পিরিট অফ অল নলেজ, ব্রেথ অ্যান্ড ফাইনার স্পিরিট অফ অল নলেজ, সব জ্ঞানের স্পিরিট, মূল নির্যাস হচ্ছে কবিতা। হেন্স when other helps fail, অন্য অনেক কিছু ব্যর্থ হতে পারে, হয়তো একসময় ছিল এখন আর নেই, তাই দ্য স্পিরিট অফ আওয়ার রেস, কিন্তু আমাদের মানব জাতির যে চেতনা এটা সবসময় থাকবে, will find here alone its consolation and stay, কবিতার মধ্যে আমরা সবসময় আমাদের আশ্রয় খুঁজে পাবো। We will always find our shelter, our consolation, আমাদের সান্ত্বনা, আমাদের স্টে, আমাদের আশ্রয়। কবিতায় আমরা আমাদের সান্ত্বনা, কবিতায় আমরা আমাদের আশ্রয় খুঁজে পাবো। তাহলে এটা কিন্তু কবিতার একটা ফাংশন, দারুণভাবে কাব্যিক ভাষায় আর্নল্ড কিন্তু আমাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন। আর্নল্ড বলছেন, কবিতা আমাদের চিরন্তন আশ্রয়, কবিতা আমাদের চিরন্তন সান্ত্বনা। আমাদের এই অস্থির জীবন, আমাদের অস্থির যুদ্ধ সংগ্রাম মুখর জীবন, আমাদের এই জীবনে সান্ত্বনা, আশ্রয় নিয়ে আসে কবিতার ভাষা। কবিতার মধ্যে আশ্রয় করে নেয় আমাদের মানব জাতির সমগ্র জ্ঞানের নির্যাস। আমাদের যত জ্ঞান আছে সব জ্ঞানের মূল কথা, নির্যাসটা আমরা খুঁজে পাই কবিতায়। টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, এখন দ্বিতীয় প্রশ্ন যেটা, কবিতার কাজ কি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ পোয়েট্রি, এটার কিন্তু নো ডিরেক্ট রিপ্লাই ইজ পসিবল, সরাসরি ওইভাবে উত্তর দেওয়া সম্ভব না। আমরা শুধু বিভিন্নভাবে সেটাকে ইঙ্গিত, ফাংশনটা কি, কবিতার কি কাজ, কেন আমাদের কবিতা প্রয়োজন, সেটা কিন্তু এইভাবে আমরা বলতে পারি না। আর্নল্ড contents himself by illustration by means of typical quotation from the great poets of all time. এই ক্ষেত্রে উনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবিদের সাহায্য নিয়েছেন। কারা? হোমার, দান্তে, মিল্টন অ্যান্ড শেক্সপিয়ার। হোমার, দান্তে, মিল্টন অ্যান্ড শেক্সপিয়ার, এদের কথা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এদেরকে আমরা বলছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি, ক্লাসিক পোয়েটস। দে আর দ্য গ্রেটেস্ট অফ দ্য গ্রেটেস্ট, এবং তাদের কবিতাকে আমরা বলেছি টাচ স্টোন পোয়েট্রি। টাচ, এই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, অন্যরা আস্তে আস্তে, আমরা আস্তে আস্তে যাচ্ছি আর কি। আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম, আমরা চারজন মহান কবির কথা বলেছিলাম যে যাদেরকে আমরা শ্রেষ্ঠ কবি বলছি, হোমার, দান্তে, মিল্টন, শেক্সপিয়ার। হোয়াট টু পোয়েট্রি ইজ, আর্নল্ড বলছেন হোমারের লেখা কবিতা, দান্তের লেখা কবিতা, মিল্টন, শেক্সপিয়ারের লেখা কবিতা, তাদেরকে উনি বলছেন শ্রেষ্ঠ কবিতা, এগুলোই হচ্ছে সেরা কবিতা। এই কবিতাগুলো আমরা বোঝার চেষ্টা করব, নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করব, কবিতাগুলো আমরা পড়ে আত্মস্থ করার চেষ্টা করব। কবিতাগুলো যখন আমরা ফিল করতে পারবো, তখন কিন্তু জায়গা করে নেবে। আপনি যখন একটা কবিতাকে খুব মন দিয়ে ফিল করবেন, তখন কিন্তু সেই কবিতা আপনার হৃদয়ের একটা অংশ হয়ে যাবে। পরবর্তীতে আপনি অন্য যে কোনো কবিতা পড়েন, আপনি কিন্তু সেই কবিতার আলোকে ওই কবিতাকে, নতুন কবিতাকে বলছেন, ভালো ভালো কবিতাগুলো আমাদের বেশি বেশি পড়া উচিত। ভালো ভালো কবিতা
কোনগুলো ভালো ভালো কবিতা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। ভালো ভালো কবিতা হচ্ছে যেগুলো ক্লাসিক পোয়েট্রি। ক্লাসিক পোয়েট্রি গুলো আমরা বেশি করে পড়বো। আর হচ্ছে যেগুলো সমসাময়িক, যারা ক্রিটিক্স, সমালোচক, শিল্প সমালোচক, তারা সবাই মিলে ইউনানিমাসলি যেটাকে বেস্ট, শ্রেষ্ঠ কবিতা বলবেন, সেই কবিতাগুলো আমরা বেশি করে পড়বো। ক্লাসিক অ্যান্ড বেস্ট পোয়েট্রি উই শুড স্টাডি। এখন বেস্ট পোয়েট্রি যেটা উনি বলছেন, যে কন্টেম্পোরারি, এখনকার সময়ের যে কবিতাগুলো, সেগুলো কিন্তু বিচার আসতে আসতে অনেক দেরি হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের উচিত একটু পুরাতন কবিতা থেকে শুরু করা। আমরা বেশি করে পড়বো হচ্ছে একটু পুরাতন কবিতাগুলো। কেন? কারণ পুরাতন কবিতাগুলো, এগুলো হচ্ছে স্থান ও কালের বিচারে উত্তীর্ণ। দে স্টুড দ্য টেস্ট অফ টাইম এন্ড প্লেস। যেগুলো 200 বছর ধরে টিকে আছে কবিতাগুলো। একটা কবিতা যখন 200 বছর ধরে মানুষের মনে টিকে থাকে, তখন সেই কবিতার মধ্যে যত দুর্বলতাই থাকুক, যতই দুর্বলতা থাকুক, একটা কবিতা যখন 200 বছর ধরে টিকে আছে, তখন কিন্তু তার মধ্যে অবশ্যই ভালো কিছু আছে। সেই জন্য ইট ইজ সেফ। এটা যখনই কোন একটা কবিতা অনেক দিন ধরে টিকে থাকে, তখন সেই কবিতাটা পড়া উচিত। যেহেতু কবিতাটা এতদিন ধরে টিকে আছে, তাহলে নিশ্চয়ই এর মধ্যে বিশেষ কিছু আছে। আমরা প্রথমেই আলোচনা শুরু করেছিলাম, ম্যাথু আর্নল্ড কবিতার সংজ্ঞা দিচ্ছেন, দ্য ডেফিনেশন অফ পোয়েট্রি। কবিতার সংজ্ঞা উনি দিয়েছেন এই যে, ব্রেথ অ্যান্ড ফাইনার স্পিরিট অফ অল নলেজ। আমাদের মানব জাতির যত জ্ঞান আছে, সব জ্ঞানের মূল নির্যাস। ব্রেথ অ্যান্ড ফাইনার স্পিরিট অফ অল নলেজ। মানব জাতির যত নলেজ আছে, যত জ্ঞান আছে, সব জ্ঞানকে আমরা যদি একদম পরিশ্রুত করি, একদম যদি বিশুদ্ধ করি, আমাদের সকল জ্ঞানের নির্যাস আমরা খুঁজে পাবো কবিতায়। এবং কবিতা হচ্ছে মানব জাতির চিরন্তন আশ্রয়। আমাদের জীবন তো সংগ্রাম মুখর, যুদ্ধ মুখর। আমরা সারাক্ষণ অস্থিরতার মধ্যে থাকি, নানা রকম যন্ত্রণা, নানা রকম কনফ্লিক্ট, দ্বন্দ্বের মধ্যে দিয়ে আমাদের জীবন যাপন হয়। কবিতা সবসময়, কবিতা সবসময় আমাদেরকে কনসোলেশন অ্যান্ড স্টে, আমাদেরকে সবসময় কনসোলেশন, সান্ত্বনা দেবে, এবং কবিতা আমাদের সবসময় আশ্রয় দেবে। মানব জাতি সর্বকালই, সর্বযুগেই কবিতার মধ্যে তার সান্ত্বনা, মানসিক আশ্রয় খুঁজে পাবে। এই রচনা, দ্য স্টাডি অফ পোয়েট্রি, ম্যাথু আর্নল্ড যখন কবিতা, এই রচনাটা শুরু করছেন, ক্রিটিক্যাল এসেটা শুরু করছেন, প্রথমে তার এই দুইটা কথা ছিল, হোয়াট ইজ পোয়েট্রি, কবিতা কি, কবিতার সংজ্ঞা কি, যেটা একটু আগে বললাম, ব্রেথ অ্যান্ড ফাইন্ড স্পিরিট অফ অল নলেজ, এটা হচ্ছে ম্যাথু আর্নল্ড, উনি কবিতার সংজ্ঞা দিয়েছেন। এরপর তার দ্বিতীয় প্রশ্ন ছিল, হোয়াট ইজ দ্য ফাংশন অফ পোয়েট্রি ইন হিউম্যান সোসাইটি। এই যে আমাদের মানব সমাজ, আমাদের জীবন, মানব জীবন, আমাদের জীবন কবিতা দিয়ে কি হয়, এই প্রশ্নের উত্তরটা উনি বলছেন এত সহজে সম্ভব না। এখানে বলছেন, নো ডিরেক্ট রিপ্লাই ইজ পসিবল। একটা সরাসরি উত্তর ওইভাবে দেয়া সম্ভব না এই প্রশ্নে। তারপরেও এখানে উনি অনেকটা ইনডিরেক্টলি বলছেন, কবিতা আমাদেরকে সবসময়, সর্ব পরিস্থিতিতে কবিতা আমাদেরকে সান্ত্বনা এবং মানসিক আশ্রয় দিতে সক্ষম। কবিতা আমাদেরকে, আমাদের যে মানবিকতা, হিউম্যানিটি, এই হিউম্যানিটি, মানবিকতাটাকে ধারণ করতে সাহায্য করে। খুবই উজ্জ্বল, উনি বারবার বলেছেন, দ্য হাই ডেস্টিনি, কবিতার ভবিষ্যৎ সবসময় উজ্জ্বল। মানুষের কাছে কবিতার চাহিদা কখনোই ফুরাবে না। যেহেতু কবিতা খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবন যাপনে, আমাদের সমাজ গঠনে, আমাদের চরিত্র গঠন, আমাদের মানবিকতা গঠনে কবিতার গুরুত্ব খুবই বেশি। তাহলে আমরা কাদের কবিতা পড়ব? আর্নল্ড প্রথমেই নাম নিচ্ছেন চারজনের, হোমার, দান্তে, মিল্টন, শেক্সপিয়ার, যেটা আমরা গত ক্লাসেও আলোচনা করলাম। হোমার, দান্তে, মিল্টন। হোমার উনি এনশিয়েন্ট গ্রিক পোয়েট, দান্তে ইটালিয়ান, গ্রেট ইটালিয়ান পোয়েট,
মিল্টন এন্ড শেক্সপিয়ার, পরের দুইজন হচ্ছে আমরা ইংরেজি সাহিত্যে খুঁজে পাচ্ছি তাদেরকে, মিল্টন এন্ড শেক্সপিয়ার। এখন এদের কবিতাকে, হোমার, দান্তে, মিল্টন, শেক্সপিয়ার, তাদের কবিতাকে আর্নল্ড বলছেন ট্রু পোয়েট্রি। এদেরকে উনি বলছেন ট্রু পোয়েট্রি, বেস্ট পোয়েট্রি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবিতা এদের মেধা দিয়ে, এদের হাত দিয়ে রচিত হয়েছে। তার মানে আমাদের সবারই তাদের কবিতা, অন্তত তাদের কবিতাগুলো আমাদের পড়ে আমাদের কবিতার পাঠ শুরু করা উচিত। মানে আপনি কবিতা পড়া শুরু করবেন, আপনার সূচনায়, আপনার প্রাথমিক পাঠ, আপনার এলিমেন্টারি পোয়েট্রিতে এই চারজনের কবিতা থাকা জরুরি। এটা কে বলছেন? ম্যাথু আর্নল্ড নিজেই বলছেন। হোমার, দান্তে, মিল্টন, শেক্সপিয়ার, এদেরকে আমরা যদি ফিল করতে পারি, এদের কবিতা যদি আমরা ফিল করতে পারি, তাহলে তাদের কবিতা আমাদের হৃদয়ে থেকে যাবে এবং পরবর্তীতে আমাদের সকল কবিতা পাঠে কিন্তু সেগুলো ব্যাকগ্রাউন্ডে থাকবে, আমাদেরকে গাইড করবে। আমরা যখনই কোনো কবিতা পড়ি, তখন আমাদের টেন্ডেন্সি হচ্ছে সেটাকে জাজ করা, আমরা বিচার করতে চাই। যদি হোমার, দান্তে, মিল্টন, শেক্সপিয়ার এরা আমাদের মনের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমাদের জাজমেন্টটা উন্নত মানের হওয়ার কথা, যথাযথ জাজমেন্ট হওয়ার কথা। তারপর when we are about to evaluate, judge, estimate of poetry, then তখন আমরা দুই ধরনের ফ্যালাসি, টু কমন ফ্যালাসি ইন ক্রিটিসিজম। আর্নল্ড বলেছেন আমরা যখনই ক্রিটিসাইজ করতে যাই, তখন আমাদের দুই ধরনের ত্রুটি হয়, দুই ধরনের ফ্যালাসি আছে। বিচার পদ্ধতিতে দুই ধরনের ফ্যালাসি, ত্রুটি, ফল্ট কি কি? একটা হচ্ছে হিস্টোরিক্যাল, আর একটা হচ্ছে পার্সোনাল। হিস্টোরিক্যাল এস্টিমেট, পার্সোনাল এস্টিমেট, যেটা আমরা কিন্তু আমাদের গত লেকচারের আগের লেকচারে, লেকচার 13-এ কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। গত লেকচারেও হালকা আলোচনা করেছি যে হিস্টোরিক এস্টিমেট অ্যান্ড পার্সোনাল এস্টিমেট। হিস্টোরিক এস্টিমেট মানে কি? ঐতিহাসিক মূল্যায়ন। যখন আমরা কোনো কবিতাকে ইতিহাসের উপর ভিত্তি করে মূল্যায়ন করি, একটা কবিতার ইতিহাস আছে, তাহলে সেই কবিতাটা ভালো। ইতিহাস নেই, কবিতাটা এখনো ভালো হয়ে ওঠেনি। সেই ক্ষেত্রে একটা কবিতা কতটা পুরাতন, একটা কবিতা যত পুরাতন হয় তার উপর আমাদের শ্রদ্ধা তত বেড়ে যায়। ভালো করে খেয়াল করেন, একটা কবিতা ধরেন 50 বছর ধরে টিকে আছে, আরেকটা কবিতা 450 বছর ধরে টিকে আছে, তাহলে যে কবিতাটা 450 বছর ধরে টিকে আছে তার প্রতি আমাদের শ্রদ্ধা বেশি, এবং সেটাকে আমরা সেরা কবিতা বলবো, কারণ সেটা 450 বছর ধরে স্থান ও কালের বিচারে উত্তীর্ণ। আর যে কবিতাটা এখনো নতুন, তাকে কিন্তু আমরা এখন ঐতিহাসিক। যখন একটা কবিতা পুরাতন হয়, তখন তার যদি কোনো ভুল ত্রুটিও থাকে, সেটাকে আমরা অগ্রাহ্য করি এবং তার বয়সের ভিত্তিতে তাকে আমরা সেরা বলে বিবেচনা করি। কিন্তু এই বিচারটা কিন্তু সবসময় ঠিক হয় না, এটা কিন্তু ত্রুটিপূর্ণ, ফ্যালাসিয়াস, ফল্টি এস্টিমেট, এটা কিন্তু ইভ্যালুয়েশনটা কিন্তু ত্রুটিপূর্ণ। যদি আপনি শুধু ইতিহাসের কথা বিচার করেন, যদি শুধু ঐতিহাসিক স্যার পটভূমি, হিস্টোরিক্যাল কনটেক্সট যদি বিচার করেন, তাহলে কিন্তু এটা ত্রুটিপূর্ণ। হ্যাঁ বলেন। স্যার হ্যাঁ বলেন। স্যার আমি বলছিলাম যে এখানে বলা হচ্ছে হোমার, বান্টি, মিল্টন এবং শেক্সপিয়ারের কবিতাগুলো পড়ার জন্য, কারণ সেগুলোকে আদর্শ ধরা হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে স্যার, ওরা তো ইংলিশ পোয়েট, আমরা কেন শুধু এ, তাদেরটাই পড়বো? আমি তো আমার দিক থেকে যদি আমি বলি, তাহলে বলা যায় আমরা তো বাংলা ভাষা মানুষ হিসেবে আম, সুকুমার রায়, তারপরে আপনার মানে বাংলা সাহিত্যের যে ইয়াগুলো আছে, হ্যাঁ, কবি গুলো তা ঠিক আছেন, আছে, ঠিক আছে। এখানে তো তাদেরটাও পড়তে পারি, কিন্তু আমরা কেন শুধু এখানে ইংলিশটাই? এটা হচ্ছে স্টাডি অফ ইংলিশ পোয়েট্রি, তো এই জন্য। ওকে। হ্যাঁ। আচ্ছা, হিস্টোরিক এস্টিমেটটা হচ্ছে তাহলে ত্রুটিপূর্ণ। ইতিহাসকে যদি আমরা শুধু গুরুত্ব দিই, যথেষ্ট না। যদি আপনি শুধু পার্সোনাল এস্টিমেট, পার্সোনাল ইভ্যালুয়েশনকে গুরুত্ব দেন, তাও এটা ত্রুটিপূর্ণ। কেন? কারণ আপনার কাছে যেটা ভালো, আরেকজনের কাছে সেটা ভালো নাও মনে হতে পারে। আপনার কাছে যেটা উন্নত মানের, সেটা আরেকজনের কাছে উন্নত মানের নাও মনে হতে পারে। কারণ পছন্দ অপছন্দ, লাইক ডিসলাইক, টেস্ট, এগুলো কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে। একজন ক্রিটিক
কবিতাকে সেরা ঘোষণা করলেন। তার মানে এই না যে সব ক্রিটিকই সেই কবিতাটাকে সেরা ঘোষণা করবে। কেউ যদি তার ব্যক্তিগত পার্সোনাল ইমোশনাল পয়েন্ট অফ ভিউ থেকে কোনো কবিতাকে মূল্যায়ন করে, সেটা কিন্তু আমরা আদর্শ আইডিয়াল হিসেবে ধরে নিতে পারি না। শুধু পার্সোনাল এস্টিমেট, আমার ভাল লাগছে, কেন লাগছে জানি না, আমার কাছে ভাল লাগছে। অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু ওই যুক্তিটা দিতে পারি না, কেন ভাল লাগলো, আমার কাছে মনে হচ্ছে এটা ফেয়ার, আমার কাছে মনে হচ্ছে এটা যথার্থ, কিন্তু আরেকজন বলছে না, আমার কাছে এটা মনে হচ্ছে ইম্যাচিউরড। আপনার কাছে মনে হচ্ছে প্রপার, আরেকজনের কাছে মনে হচ্ছে ইম্যাচিউরড। আপনার কাছে মনে হচ্ছে, তাহলে পার্সোনাল এস্টিমেট, ব্যক্তিগত মূল্যায়ন, পার্সোনাল ইভালুয়েশন দিয়ে কিন্তু আমরা কবিতাকে ওইভাবে জাজ করতে পারি না। এই কথাটাই উনি বলছেন, এই যে he concludes by warning the student against two common fallacies। যারা কবিতার স্টুডেন্ট, আমরা তো সবাই পোয়েট্রি স্টুডেন্ট, সাবধান করে দিচ্ছেন টু কমন ফ্যালাসিস এন্ড ক্রিটিসিজম। কবিতাকে যখন আমরা সমালোচনা করতে যাব, দুটো ত্রুটি আছে, একটা হচ্ছে হিস্টোরিক্যাল ফ্যালাসি আর একটা হচ্ছে পার্সোনাল। হিস্টোরিক্যাল এস্টিমেট, পার্সোনাল এস্টিমেট, এই দুইটাতেই ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু। এরপর টার্নিং টু ইংলিশ পোয়েট্রি, আমাদের যেটা একটু আগে এই জোনায়েদ বললেন যে আমরা কেন বাংলা কবিতার কথা বলছি না, বাংলা কবিতার কথা বলছি না কারণ দিস ইজ দ্য স্টাডি অফ ইংলিশ পোয়েট্রি। আমরা ওটাতে এইখান থেকে আমরা আইডিয়া নিয়ে অবশ্যই আমাদের কালচারেও আমরা এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। টার্নিং টু ইংলিশ পোয়েট্রি, আমরা এখন মনোযোগটা আপাতত রাখি হচ্ছে ইংরেজি কবিতায়। আর্নল্ড কি বলছেন? আর্নল্ড বলছেন ইট বিগিনস উইথ চসার। চসারকে আমরা বলছি দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার। চসার, চসারকে দিয়ে মূলত আমাদের প্রকৃত ইংরেজি কবিতা শুরু হচ্ছে। বাট চসার, জফ্রে চসার, উনি যতই গুরুত্বপূর্ণ হন না কেন, অ্যাডমিরেবল দো হি ইজ, যদিও তার কাজ অনেক প্রশংসনীয়, প্রশংসার দাবিদার, উনি অনেক গুরুত্বপূর্ণ, অনেক সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন রেখেছেন ইংরেজি লিটারেচারে, বাট আনফর্চুনেটলি উনার কবিতায় আমরা গাম্ভীর্য খুঁজে পাই না, হাই সিরিয়াসনেস ওইভাবে তার কবিতায় আর্নল্ড বলছেন খুঁজে পাওয়া যাচ্ছে না, হুইচ মার্কস দ্য ক্লাসিক্স পোয়েট। যেহেতু তার কবিতায় হাই সিরিয়াসনেস এর ল্যাকিং আছে, অতএব চসারকে আর্নল্ড ক্লাসিক হিসেবে আখ্যায়িত করতে পারছেন না। ক্লাসিক, চসার ক্লাসিক নন। চসার কেন ক্লাসিক নন? এই যে এটা একটা খুবই মানে অনেক ফেমাস একটা ডিবেট। আর্নল্ড বলছেন যে চসার খুবই গুরুত্বপূর্ণ, উনি অনেক অবদান রেখেছেন, কিন্তু আনফর্চুনেটলি চসারকে উনি ক্লাসিক পোয়েট বলছেন না, চসারের কবিতা ক্লাসিক না, দোজ আর নট ক্লাসিক। The 18th century was par excellence the age of prose. স্যার এখানে বলবো যে 18th আহ, century কারো নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে আলেকজান্ডার পোপ, রেস্টোরেশন পিরিয়ডে জন ড্রাইডেন, এই ড্রাইডেন এন্ড পোপ এরা খুব ভালো গদ্য লিখে গেছেন, খুবই এক্সেলেন্ট পিস অফ প্রোজ আমরা তাদের কাছ থেকে পাই, কিন্তু কবিতার দিক থেকে তাদের দক্ষতা অতটা উন্নত মানের নয়। এই জন্য আর্নল্ড বলছেন যে আলেকজান্ডার পোপ, জন ড্রাইডেন, এরা দে আর দ্য ক্লাসিক অফ প্রোজ, দিজ আর দ্য ক্লাসিক্স অফ প্রোজ বাট নট পোয়েট্রি, নট পোয়েট্রি। উনি আর্নল্ড দুইজনকে শুধুমাত্র দুইজনকে বলছেন, Gray and the only authentic voices in those were Gray and Burns। 18th সেঞ্চুরিতে থমাস গ্রে, রবার্ট বার্নস তাদের অরিজিনাল পোয়েটিক ভয়েস অ্যাপ্রিসিয়েট করছেন, ম্যাথু আর্নল্ড কিন্তু বার্নসকে উনি চসারের মতোই একই দুর্বলতা বলছেন, যে চসারের মধ্যে যেমন সিরিয়াসনেসের অভাব আছে, গাম্ভীর্যের অভাব আছে, বার্নসের মধ্যেও সিরিয়াসনেসের অভাব আছে। এর কবিতায় সিরিয়াসনেস আছে, গ্রের কবিতায় সিরিয়াসনেস থাকার জন্য গ্রেকে উনি ক্লাসিক বলছেন। গ্রের কবিতা হচ্ছে ক্লাসিক না। এই কথাগুলো আমরা কিন্তু গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি।
আপনাদের মনে আছে কিনা? আমরা আমাদের গত লেকচার 14-এ যখন আমরা বলেছিলাম এই যে আমাদের গত লেকচারে স্লাইড 10 নম্বর স্লাইডে 2 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করেছিলাম Dryden and Pope, they were better prose writers than poets. They are classics not of poetry but of prose. গ্রে গ্রের ব্যাপারে আমরা বলেছিলাম গ্রে খুব বেশি লিখে যেতে পারেননি, অল্প লিখেছেন, কিন্তু যতটুকু লিখেছেন সেসব কবিতার মধ্যে আমরা পাই হাই পোয়েটিক ভ্যালু, এবং এর মধ্যে বোথ হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস পাওয়া যায়। সেই কথাটাই আর্নল্ড বলেছেন। আর্নল্ড দেয়ারফর কনসিডার্স গ্রে টু বি এ ক্লাসিক। আর্নল্ড এই জন্য গ্রেকে বলছেন ক্লাসিক। বার্নসের বেলায় উনি চসারের মতোই একইভাবে বলেছেন আর্নল্ড does not consider Burns to be a classic. চসারের মতো same as Chaucer. ওকে, একটু ওয়েট করেন। ওকে, আমি আরেকবার সবাইকে একটা ইনভিটেশন দিয়ে আমি আজকের লেকচারে ঢুকে যাই। আজকে আমরা আমাদের গত লেকচারের যে মূল বক্তব্য, সেই মূল বক্তব্য অনুযায়ী আজকে আমরা টেক্সটে ঢুকে যাওয়ার চেষ্টা করব, মূল টেক্সটে। ওকে, ম্যাথু আর্নল্ড তার এই এসেতে বলছেন যে চসার খুবই গুরুত্বপূর্ণ একজন কবি, তাকে আমরা বলছি ফাদার অফ ইংলিশ লিটারেচার। ওনার কবিতার ম্যাটার এবং ম্যানার, সাবস্টেন্স খুবই উল্লেখযোগ্য, তার অবদান খুবই সিগনিফিকেন্ট, কিন্তু তার মধ্যে হাই সিরিয়াসনেস এর অভাব আছে। একই কথা উনি বলছেন রবার্ট বার্নসের বেলায়। রবার্ট বার্নস অলসো ল্যাকস দ্য হাই সিরিয়াসনেস। ওনার সাবস্টেন্স, স্টাইল সবই ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে রবার্ট বার্নসকে উনি বলছেন মোর সফিস্টিকেটেড দ্যান চসার, চসারের থেকে অনেক বেশি সৃজনশীল। কিন্তু জাস্ট লাইক চসার, রবার্ট বার্নসেরও ওনার কবিতায়ও সিরিয়াসনেস এর অভাব আছে। যেহেতু ওনার কবিতায় সিরিয়াসনেস নেই, ওইভাবে ঘাটতি আছে, অতএব চসারের মতো বার্নসকে উনি ক্লাসিক কবি হিসেবে কনসিডার করতে পারছেন না। আজকে আমরা এই পয়েন্টগুলোই আলোচনা করব এবং শেষে আমরা আমাদের লেকচারটা শেষ করব হচ্ছে কেন ম্যাথু আর্নল্ড, বায়রন, শেলি, ওয়ার্ডসওয়ার্থ তাদের দ্য ভ্যালু অফ পোয়েট্রি। আর্নল্ড তার এই এসেতে দ্য স্টাডি অফ পোয়েট্রিতে কি বলেছেন? প্রথমেই উনি আলোচনা করেছেন কবিতার যে মূল্য, ভ্যালু, সিগনিফিকেন্স। আমাদের জীবনে কবিতার মূল্য কি? আমরা একটু আগে বললাম যে কবিতা হচ্ছে আমাদের চিরন্তন আশ্রয়। কবিতা সবসময় আমাদেরকে সান্ত্বনা দেবে। কবিতার মধ্যে আমরা সবসময় আমাদের মানসিক আশ্রয় খুঁজে পাবো। দ্য ফিউচার অফ পোয়েট্রি, আর্নল্ড বলছেন, ইজ ইমেন্স। কবিতার ভবিষ্যৎ সবসময় উজ্জ্বল। সর্বযুগেই সর্বকালে কবিতার আবেদন কখনো পোষণ করবে। এরপর
উনি বলছেন এখানে এই আন্ডারলাইন করা আছে, বাট পোয়েট্রি একটু বানান ভুল আছে এখানে, POE বাদ পড়ে গেছে, এটা একটু কারেকশন করে নেবেন। বাট পোয়েট্রি ইজ ম্যানস ইমর্টাল পজেশন। কবিতা মানুষের এক অমর সম্পদ, মানে এমন একটা সম্পদ কবিতা মানুষের, যে সম্পদ কখনো ধ্বংস হবে না, সবসময় এটা আমাদের কাছে থাকবে, এটা আমাদের চিরন্তন সম্পদ। অর পেরেনিয়াল সোর্স অফ জয়। পেরেনিয়াল মানে হচ্ছে চিরন্তন। এই কবিতা থেকে আমরা সব সময় আনন্দ খুঁজে পাবো। কবিতা আমাদের চিরন্তন আনন্দের উৎস। পেরেনিয়াল সোর্স অফ জয়, কমফোর্ট অ্যান্ড ইন্সপিরেশন। কবিতা সবসময় আমাদেরকে আনন্দ দেবে, সবসময় আমাদেরকে স্বস্তি দেবে, সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দেবে। আমাদের আনন্দ, স্বস্তি এবং অনুপ্রেরণার চিরন্তন উৎস হচ্ছে কবিতা। কবিতা সবসময় আমাদেরকে উৎসাহ দেবে, প্রেরণা যোগাবে আমাদের জীবনে। যখনই আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাব, কখনো হতাশ হয়ে যাব, তখন কিন্তু কবিতার মধ্যে আমরা আশ্রয় খুঁজে পাবো। কবিতাই আমাদেরকে মানসিক শক্তি দেবে। পোয়েট্রির সংজ্ঞা, পোয়েট্রির সংজ্ঞা, ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইবস পোয়েট্রি। ওয়ার্ডসওয়ার্থ কবিতার একটা, কবিতা সম্পর্কে একটা কথা বলেছিলেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আচ্ছা প্লিজ একটু, আমার আজকে অনেক বেশি বেশি ফোন আসছে, এক মিনিট। সরি ফর দ্যাট, আজকে একটু বেশি কল আসছে। লেটস কন্টিনিউ। ওয়ার্ডসওয়ার্থ কি বলেছিলেন? ওয়ার্ডসওয়ার্থ কবিতা সম্পর্কে বলছেন, ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য ব্রেথ অ্যান্ড ফাইনার স্পিরিট অফ অল নলেজ। একটু আগে আমরা লেকচারের শুরুতে এটা বলছিলাম যে কবিতা আমাদের জীবনে যত জ্ঞান আছে, যত জ্ঞান আছে সব জ্ঞানের একটা নির্যাস। সকল জ্ঞান, সকল জ্ঞানের যে মূল সূত্র, মূল কথাটা, সেটা আমরা কবিতার মধ্যেই খুঁজে পাই। এবং এটা আমরা গত ক্লাসেও বলেছি, পোয়েট্রি ইজ সুপিরিয়র টু হিস্টোরি, ফিলসফি, সায়েন্স, ইভেন রিলিজিয়ন। আমাদের ইতিহাস, দর্শন, বিজ্ঞান, ধর্ম, এই ধর্ম, বিজ্ঞান, ইতিহাস, এইসবের থেকেও পোয়েট্রি ইজ সুপিরিয়র। আমরা ইতিহাস পাঠ করি, ইতিহাস নিয়ে পড়াশোনা করি, দর্শন, বিজ্ঞান, ধর্ম, কিন্তু সবকিছুর মূলে আছে পোয়েট্রি, কবিতা। এই কাব্যের গুণে এইসব পাঠ আমাদের মনে আনন্দ এনে দিতে পারে। যদি ইতিহাসের মধ্যে আমরা কবিতার ছোঁয়া না থাকে, তাহলে সেই ইতিহাস খুবই বিস্বাদ, খুবই বোরিং, মনোটোনাস, লম্বা। দর্শন, দর্শনের মধ্যেও যদি কবিতা না থাকে, তাহলে এর কোনো অস্তিত্ব থাকে না। তাহলে আমরা বলতে পারি কবিতা হচ্ছে আত্মার মতো, প্রাণ। কবিতা ইতিহাস এবং দর্শন পাঠে প্রাণ নিয়ে আসে। ইতিহাস এবং দর্শনে যদি কবিতার ছোঁয়া না থাকে, তাহলে এসব মানুষ পড়ে ক্লান্ত হয়ে যাবে। পোয়েট্রি ইজ সুপিরিয়র টু হিস্টোরি, ফিলসফি, সায়েন্স এন্ড ইভেন রিলিজিয়ন। ইতিহাস দিয়ে, দর্শন দিয়ে, বিজ্ঞান দিয়ে, ধর্ম দিয়ে যে কথা বোঝানো যায় না, কবিতার ভাষায় সেটাকে সহজেই মানুষের মনে জায়গা করে নেওয়া যায়। মানুষের হৃদয়কে স্পর্শ করতে যদি চায়, ইভেন দেখবেন যারা ধর্মের মাধ্যমে মানুষকে স্পর্শ করে, ধর্মের ভাষাটা যদি কাব্যিক হয়, তাহলে মানুষ কিন্তু সেটাকে আরো বেশি ভাবে গ্রহণ করে। দেখবেন যারা চমৎকার চমৎকার বক্তা বলে আমরা যাদেরকে সম্মান করি, যারা শ্রেষ্ঠ বক্তা, যারা ভালো ওয়াজ করতে পারে, ভাষণ দিতে পারে, দেখবেন তাদের ভাষণে, তাদের ইভেন তাদের যে ধর্ম নিয়ে, ধর্ম, তারা যে ধর্ম নিয়ে দাওয়াত দেয় মানুষকে, তাদের এই ডিসকোর্সে, তাদের কথাবার্তায় কিন্তু কবিতার ছোঁয়া পাবেন। মানুষের হৃদয়কে স্পর্শ করা যায় কবিতা দিয়ে। ধর্মের মধ্যে যদি কবিতা না থাকে, তাহলে সেই ধর্ম কিন্তু মানুষকে বেশি দিন আকর্ষণ করতে পারে না। যেমন আমাদের ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মের কোরআন, কোরআন মাজিদকে বলা হয় ওয়ান অফ দ্য বেস্ট পোয়েট্রি। মানে এর মধ্যে যে পোয়েটিক কোয়ালিটি, এটা সত্যিই অ্যাপ্রিসিয়েট করার মতো।
কবিতা মানে এই যে আমাদের জ্ঞান, এই জ্ঞানগুলো কিন্তু কবিতার মাধ্যমেই মানুষের মধ্যে পৌঁছে দেয়া হচ্ছে। উইদাউট পোয়েট্রি, আর্নল্ড বলছেন, কবি কবিতা ছাড়া, কাব্য ছাড়া, আওয়ার সায়েন্স উইল অ্যাপিয়ার ইনকমপ্লিট। ইভেন বিজ্ঞানও কবিতা ছাড়া অসম্পূর্ণ। মানে আমাদের সকল জ্ঞানের শাখায় কবিতা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। যদি কবিতা না থাকে তাহলে আমরা সেই পাঠে, সেই পড়াশোনায় কখনো আনন্দ পাবো না। কবিতার ভাষা, কাব্যিকতা না থাকলে আমাদের হৃদয় কখনো অনুপ্রেরণা পায় না। কবিতার ভাষার মাধ্যমে, কাব্যের মাধ্যমে, কাব্যের ছন্দের মাধ্যমে মানুষের হৃদয়কে স্পর্শ করা যায়। এই কথাটাই আর্নল্ড বলছেন, যে সর্বযুগেই কবিতার আকর্ষণ থাকবে। এখন আমরা ফিরে যাই, আমরা আমাদের, এটা হচ্ছে আমরা লেকচার 12-এ যখন বায়োগ্রাফিয়া লিটারেরিয়া শেষ করলাম, স্যামুয়েল টেলর কোলরিজের বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, ওখানে আমরা কবিতার যে সংজ্ঞা পড়েছিলাম, সেখানে আমরা পেয়েছিলাম যে কবিতা হচ্ছে সেই কম্পোজিশন যেটা মানুষকে আনন্দ দেয় সৌন্দর্যকে উপস্থাপনের মাধ্যমে। কবিতা আমাদেরকে সৌন্দর্য উপভোগ করতে সাহায্য করে, আমাদের চোখ খুলে দেয়। এমনিতে আমরা অন্ধ থাকি, কবিতা আমাদের চোখকে খুলে দেয়, আমরা সুন্দরকে দেখতে পারি এবং আমরা আনন্দ পাই। পোয়েট্রি এর ধারণাটা আমাদের মধ্যে খুব সীমিত, আমাদের কবিতা সম্পর্কে ধারণাটা খুব ন্যারো। আমরা কবিতা বলতে বুঝি ওই যে লাইন দিয়ে লেখা থাকে, ছন্দ মিল থাকে, ওইটাকে আমরা কবিতা বলি, কাগজে কলমে লেখা ছন্দময় কিছু লাইন, কিন্তু তা না। পোয়েট্রি, ইট ইজ অ্যাকচুয়ালি অ্যান ইনভিটেশন, একটা দাওয়াত। কবি আপনাকে দাওয়াত দেয়। কিসের দাওয়াত? সুন্দর কিছু দেখার। আপনার চোখের সামনে সৌন্দর্যকে হাজির করে, সুন্দর কোনো কিছুকে আপনার সামনে, আপনার চোখকে খুলে দিয়ে আপনার সামনে দৃশ্যমান করে। আপনি সুন্দর কিছুকে দেখেন বা সুন্দর কিছুকে ভাবেন। থিঙ্ক অ্যাবাউট আ বিউটিফুল থিং, লুক অ্যাট বিউটিফুল থিংস, তখন আপনার মনে আনন্দ আসবে। সেটার সাথে কানেকশন ধরে এখানে আর্নল্ড কি বলছেন? পোয়েট্রি, পোয়েট্রি ইট অ্যাকচুয়ালি দ্য এসেন্স অফ আওয়ার হিউম্যান নলেজ। আমাদের যা কিছু জ্ঞান আছে, ইভেন আমাদের মানবতা, এটাও তো আমাদের একটা জ্ঞান। এটারও যে নির্যাস, মূল কথা, এটা আমরা কবিতার মাধ্যমে পাই। পোয়েট্রি, ইট ইজ দ্য ট্রুথ। আপনারা যারা কিডস পড়েছেন তারা জানেন, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। সেই হিসেবে আমরা কিন্তু স্যামুয়েল টেইলর কোলরিজের বায়োগ্রাফিয়া লিটারেরিয়াতে যে পোয়েট্রির সংজ্ঞা, তার সাথে ম্যাথু আর্নল্ডের স্টাডি অফ পোয়েট্রি, এটার একটা কানেকশন কিন্তু আমরা পাই। সর্বযুগে সর্বকালে কবিতা আমাদেরকে আকর্ষণ করবে, কারণ কবিতা আমাদের সামনে সৌন্দর্যকে হাজির করে। কেন? কারণ কবিতা আমাদের সামনে সত্যকে হাজির করে, সত্য এবং সুন্দর। যতদিন পর্যন্ত মানবতা টিকে আছে ততদিন পর্যন্ত পোয়েট্রি কিন্তু টিকে থাকবে। এইটা একটু বড় করতে হবে, আমি একটু দেখি কতটুকু বড় করলে। আর একটু ছোট করতে হবে। 204, 230। ওকে, এরপর আর্নল্ড যে বিষয়টা নিয়ে কথা বলেছেন সেটা হচ্ছে নিড অফ এক্সেলেন্ট পোয়েট্রি। আমাদের জীবনে কেন কবিতার প্রয়োজনীয়তা আছে? কি হবে কবিতা দিয়ে? কবিতার কাজ কি আমাদের জীবনে? এইখানে আর্নল্ড বলছেন, therefore mankind needs for its existence and refinement excellent poetry more than anything else. ম্যানকাইন্ড নিডস, আমাদের
প্রয়োজন ফর আওয়ার এক্সিস্টেন্স অ্যান্ড রিফাইনমেন্ট, আমাদের অস্তিত্বের প্রয়োজনে এবং আমাদের যে রিফাইনমেন্ট, আমাদের জীবনযাপনের যে রিফাইন্ড লাইফস্টাইল, আমরা যদি সফিস্টিকেটেড লাইফস্টাইল লিড করতে যাই, আমরা যদি ভালোভাবে বেঁচে থাকতে চাই, ফর আওয়ার এক্সিস্টেন্স অ্যান্ড রিফাইনমেন্ট, ভালোভাবে বেঁচে থাকার জন্য, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এবং ভালোভাবে একটা ভালো জীবনমান, একটা স্যাটিসফ্যাক্টরি লাইফস্টাইল যদি আমরা লিড করতে চাই, দেন উই নিড এক্সেলেন্ট পোয়েট্রি মোর দেন এনিথিং এলস। আমাদের আর কিছু প্রয়োজন হোক বা না হোক, উই নিড এক্সেলেন্ট পোয়েট্রি। এক্সেলেন্ট পোয়েট্রি, উন্নত মানের কবিতা ছাড়া আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব। এখন এটা শুনলে হয়তো অবাক লাগে যে এটা কেমন কথা, আমাদের তো বেঁচে থাকার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, বিনোদন এগুলো প্রয়োজন, আমাদের মৌলিক চাহিদা প্রয়োজন অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। কিন্তু বিষয়টা তা না। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন কিনা, আমাদের চারপাশে সবকিছুই অ্যাভেলেবল আছে, বেশিরভাগ সময় আমরা দেখেও না দেখার ভান করি, দেখেও দেখি না। উই আর ব্লাইন্ড টু আওয়ার ব্লিস, উই আর ব্লাইন্ড টুয়ার্ডস আওয়ার ব্লিস। আমরা যে ভালো আছি এটা আমাদের চোখে পড়ে না, আমাদের মনে হতে পারে আমাদের কিছুই নাই, কিছুই নাই, অথচ সবই আছে, আমরা দেখেও দেখি না। যদি আমরা কবিতার কাছে আশ্রয় গ্রহণ করি, ইফ উই আর সাকসেসফুল ইন টেকিং শেল্টার ইন এক্সেলেন্ট পোয়েট্রি, কবিতা আমাদের চোখটা খুলে দেবে। আপনার হয়তো মনে হতে পারে আমার কিছুই নেই, আমার এটা নাই, সেটা নাই, এটা নাই, সেটা নাই। কবিতা যখন আপনার চোখ খুলে দেবে, তখন আপনার মানবতার চোখ খুলে যাবে। আপনি তখন দেখবেন না, আপনার অনেক কিছুই আছে, যা হয়তো অনেকের নাই কিন্তু আপনার আছে। আপনার যে আপনার চোখের সামনেই আপনার সমস্যার সমাধান পড়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন না, কারণ আপনি ইউ আর ম্যাড, আপনি উন্মাদ হয়ে আছেন। ইউ আর ব্লাইন্ড, আপনি অন্ধ, আপনি হারিয়ে গেছেন, ইউ আর লস্ট। আপনার মধ্যে লোভ, গ্রিড এতটাই বেশি যে আপনি মনে হচ্ছে আপনার যে আপনার কিছুই নাই। বাট ইফ ইউ টেক শেল্টার ইন এক্সেলেন্ট পোয়েট্রি, কবিতা আপনার চোখ খুলে দেবে, আপনার মানবতা পরিষ্কার হয়ে যাবে। আপনি দেখবেন যে বহু মানুষ আছে আপনার থেকেও খারাপ সিচুয়েশনে আছে, তারা বেঁচে আছে। পরিস্থিতিতে যে কোনো অভাবে আমরা টিকে থাকতে পারি, কবিতা আমাদেরকে সবসময় অনুপ্রেরণা দেবে। আমাদের খুব বেশি কিছুর প্রয়োজন নাই। আমরা যদি শুধু বস্তুবাদ, ম্যাটেরিয়ালিজমের পেছনে ছুটতে থাকি, আপনি দেখবেন আপনার চাহিদা কখনো শেষ হবে না, তলাবিহীন ঝুড়ি। আপনি যতই দেবেন ততই মনে হবে কিছুই নাই। কিন্তু যখন আপনি কবিতার মধ্যে আশ্রয় নিতে পারবেন, তখন আপনি দেখবেন আপনার লাইফ, একটা সুন্দর জীবন যাপন করতে আপনার বেশি কিছু প্রয়োজন নেই। দেখবেন আপনার কখনো অভাব হবে না। এক্সেলেন্ট পোয়েট্রি উইল মেক ইউ আ রিচ পারসন, আ ট্রুলি রিচ পারসন। সত্যিকারের আপনি ধনী হবেন, কারণ তখন আপনার কোনো অভাব থাকবে না। আপনি দেখবেন আপনার খুব বেশি কিছু প্রয়োজন নাই। জীবন ধারণের জন্য যেটুকু প্রয়োজন, সেই কাজ করার যে অনুপ্রেরণা, সেটা আপনি কবিতা থেকেই পাবেন, এবং আপনার খুব বেশি কিছুর প্রয়োজন নেই। আর্নল্ড কি বলছেন? আর্নল্ড বলছেন দ্য বেস্ট পোয়েট্রি, কোনগুলোকে আমরা বেস্ট পোয়েট্রি বলবো, কোনগুলোকে আমরা বেস্ট পোয়েট্রি বলবো, কাগজ কলম থাকলে লিখে ফেলেন। বেস্ট পোয়েট্রির সংজ্ঞা দিচ্ছেন ম্যাথু আর্নল্ড। কি বলছেন? দ্য বেস্ট পোয়েট্রি, শ্রেষ্ঠ কবিতা, ইজ হোয়াট উই ওয়ান্ট, যেগুলো আমাদের প্রয়োজন। দ্য বেস্ট পোয়েট্রি উইল বি ফাউন্ড টু হ্যাভ আ পাওয়ার অফ ফর্মিং, সাস্টেইনিং অ্যান্ড ডিলাইটিং আস as nothing else can. শ্রেষ্ঠ কবিতা কি? The best poetry will be found to have, শ্রেষ্ঠ কবিতার মধ্যে সেই সব ক্ষমতা থাকবে। কি ক্ষমতা? আ পাওয়ার অফ ফর্মিং, আমাদের অস্তিত্ব গঠনের ক্ষমতা, সাস্টেইনিং,
আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষমতা, অ্যান্ড ডিলাইটিং আস, এবং আমাদেরকে আনন্দ দেওয়ার ক্ষমতা। তাহলে শ্রেষ্ঠ কবিতার তিনটা ক্ষমতার কথা উনি বলছেন। কি কি ক্ষমতা? নাম্বার ওয়ান, ফর্মিং আস, আমাদেরকে গঠন করবে। আমাদেরকে গঠন করবে মানে আমাদের যে মানবিকতা, আমাদের অস্তিত্ব, আমাদের চেতনা, আমাদের কনসাসনেস আমাদের চেতনাকে গঠন করবে। কবিতা পড়লে আমাদের চেতনা গঠন হয়। কবিতা পড়লে আমাদের যে মানসিকতা, আমাদের চেতনা, সেটা গঠিত হবে, গঠন হবে, ফর্মিং আওয়ার কনসিয়ান্স। তারপর সাস্টেইনিং, আমাদের চেতনা টিকে থাকবে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো প্রতিকূল, যত বড় বিপদ, যত বড় দুর্যোগ, সমস্যা আসুক না কেন, যত বড় ভয়ঙ্কর পরিস্থিতি আমরা পড়ি না কেন, আমাদের চেতনা সবসময় ভাবে গড়ে দেবে, এমন ভাবে চেতনা ফর্মড হবে, গড়ে উঠবে, যাতে সেটা টিকে থাকে যে কোনো পরিস্থিতিতে। সাস্টেইনিং অ্যান্ড ডিলাইটিং আস, এবং কবিতা আমাদেরকে আনন্দ দেবে। আমাদের চেতনায় আমরা সবসময় আনন্দে থাকবো, কোন রকম অভাব আমাদেরকে স্পর্শ করবে না, কোনো কদর্যতা, মালিন্য আমাদেরকে স্পর্শ করবে না। তাহলে খুব চমৎকার ভাবে, অল্প কথায়, ম্যাথু আর্নল্ড কিন্তু বেস্ট পোয়েট্রি, শ্রেষ্ঠ কবিতার কিন্তু উনি সংজ্ঞা দিচ্ছেন। শ্রেষ্ঠ কবিতা সেগুলোই যেগুলো আমাদেরকে, আমাদের চেতনা গঠন করার, টিকিয়ে রাখার এবং আনন্দ দেওয়ার ক্ষমতা রাখে। বেস্ট পোয়েট্রি ইজ হোয়াট উই ওয়ান্ট। বেস্ট পোয়েট্রি উইড বি ফাউন্ড টু হ্যাভ আ পাওয়ার অফ, বেস্ট পোয়েট্রির সেই ক্ষমতাটা থাকবে, পাওয়ার অফ ফর্মিং, সাস্টেইনিং অ্যান্ড ডিলাইটিং আস। পাওয়ার অফ ফর্মিং আস, সাস্টেইনিং আস, ডিলাইটিং আস। আবার বলছি, বেস্ট পোয়েট্রির সেই ক্ষমতাটা থাকবে। বেস্ট পোয়েট্রি কোনগুলো? বেস্ট পোয়েট্রির ক্যারেক্টারিস্টিক্স কি? বেস্ট পোয়েট্রি আমাদেরকে ফর্ম করবে, আমাদেরকে গঠন করবে। আমাদেরকে গঠন করবে মানে হচ্ছে আমাদের চেতনাকে গঠন করবে। বেস্ট পোয়েট্রি উইল সাস্টেইন আস, আমাদের চেতনা টিকে থাকবে, আমরা টিকে থাকবো যে কোনো পরিস্থিতিতে, আমরা উদ্যমের সাথে, আনন্দের সাথে আমরা পরিস্থিতির মোকাবেলা করব। অ্যান্ড ডিলাইটিং আস, এবং কবিতা আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে আনন্দ দেবে। বেস্ট পোয়েট্রি হচ্ছে সেটাই যেটা আমাদেরকে ফর্ম করবে, সাস্টেইন করবে এবং ডিলাইট করবে। বেস্ট পোয়েট্রি হ্যাভ আ পাওয়ার of forming, sustaining and delighting us. এই হচ্ছে এক্সেলেন্ট পোয়েট্রি, বেস্ট পোয়েট্রির সংজ্ঞা। আর্নল্ড, এরপরে একটু আমরা নিচে আসি। উম, আপনারা কি কার্সারটা দেখতে পাচ্ছেন? Yes, sir. কার্সরটা দেখবেন এই এই স্লাইডের, মানে এই পেজের মাঝামাঝি আছে আর্নল্ড। এই যে এখানে আর্নল্ড সেজ দ্যাট, এটা কোনো একটা কারণে আমি সিলেক্ট করতে পারছি না, সিলেক্ট করতে পারলে ভালো হতো। আর্নল্ড সেজ দ্যাট, আর্নল্ড বলছেন ইট ইজ নট অ্যান ইজি টাস্ক টু অ্যাকমপ্লিশ। এখন মানুষের অস্তিত্বকে, মানুষের চেতনাকে ফর্ম করা, গঠন করা, মানুষের অস্তিত্বকে টিকিয়ে রাখা এবং মানুষকে আনন্দ দেওয়া, এটা কিন্তু সহজ কথা না। স্যার, জি, এটা গুগল ক্লাসরুমে দেওয়া আছে না? হ্যাঁ, গুগল ক্লাসরুমে দেয়া দেয়া আছে এটা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমি এটা খুঁজে না পেলে আমি আবার হেল্প করব, সমস্যা নেই। হি সেজ ইন পোয়েট্রি দ্য ডিস্টিংশন বিটুইন এক্সেলেন্ট অ্যান্ড ইনফেরিয়ার, কবিতায় একদম উৎকৃষ্ট, সেরা কবিতা এবং ইনফেরিয়র, নিম্নমানের কবিতা, উচ্চমানের এবং নিম্নমানের কবিতার মধ্যে যে বিভেদ করা, সাউন্ড এন্ড আনসাউন্ড অর অনলি হাফ সাউন্ড, ট্রু অ্যান্ড আনট্রু অর অনলি হাফ ট্রু, ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স। এই যে দেখেন, কবিতা যখন আমরা পড়ব, তখন উৎকৃষ্ট কবিতা এবং নিম্নমানের কবিতা, উচ্চমানের কবিতা এবং নিম্নমানের কবিতা কোনগুলো, সেগুলো কিন্তু বোঝা খুব জরুরি। এখানে উনি বলছেন ইট ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স, প্যারামাউন্ট ইম্পর্টেন্স। খুব সাবধান, এই এই জায়গাটা লিখে রাখেন। আর্নল্ড বলছেন হাই কোয়ালিটি, এক্সেলেন্ট পোয়েট্রি এবং ইনফেরিয়র পোয়েট্রির মধ্যে পার্থক্য বুঝতে পারা, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি, খুবই জরুরি। ইট ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স।
কোনটা ভালো কবিতা, কোনটা নিম্নমানের কবিতা, এটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে। যেগুলো ভালো কবিতা আমরা শুধুমাত্র সেগুলোই চেষ্টা করব স্টাডি করতে, মানুষের কাছে পৌঁছে দিতে। যেগুলো নিম্নমানের কবিতা, ওগুলো আমরা যতটুকু পারি অ্যাভয়েড করব, যদিও সেগুলোর প্রয়োজনীয়তা আছে। কিন্তু আমাদের জীবনটা, আমাদের টাইম লাইন, আমাদের লাইফ টাইম এতটাই ছোট যে আসলে ওইটুকু লাক্সারি, এগুলো ইনফেরিয়ার, সেগুলোরও গুরুত্ব আছে, কিন্তু এক্সেলেন্ট পোয়েট্রিগুলোর গুরুত্ব এতটাই বেশি যে আপাতত ওগুলোই আমাদেরকে ফোকাস করতে হবে। সেই জন্য কোনটা ভালো কবিতা, কোনটা দুর্বল কবিতা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জানা। এইটা করতে গিয়েই আমাদেরকে জাজমেন্টের বিষয়টা আসে। ভালো কবিতা কোনটা, দুর্বল কবিতা কোনটা, এই যে চিন্তাটা মাথায় আনা, এটাই তো ক্রিটিসাইজ করা। যখনই আমরা কবিতা ক্রিটিসাইজ করতে চাই, তখন আমাদের দুইটা ত্রুটি আমরা করে ফেলি। টু ফ্যালাসিস ইন দ্য জাজমেন্ট অফ পোয়েট্রি। কবিতাকে যখন আমরা জাজ করতে যাই, জাজমেন্ট করতে চাই, তখন কি হয়? তখন আমরা দুইটা ভুল করি। Arnold says that we must guard against two popular fallacies in our judgment of poetry. কবিতা যখন আমরা জাজমেন্টে যাই, কবিতা যখন বিচার করতে চাই, তখন দুটো ভুল আমরা করে থাকি। দিস টু ফ্যালাসিস, দুটো ত্রুটি, জেনারেলি লিড আস টু ওভার এস্টিমেট দ্য রিয়েল অর্ডার। এই দুইটা ভুলের ফলে আমরা কোনো কবিতাকে ওভার এস্টিমেট করি, মানে সে যতটুকু মর্যাদা ডিজার্ভ করে তার থেকে বেশি মূল্যায়ন, বেশি ব্যর্থতা, সরি, বেশি মর্যাদা আমরা সেই কবিতাকে দিই। আমরা ওভার এস্টিমেট করি, যতটুকু ডিজার্ভ করে তার থেকে বেশি সম্মান দিই। অফ এক্সেলেন্স ইন এ পোয়েট অর ওয়ার্ক। কি সেই দুটো ভুল? দ্য হিস্টোরিক এস্টিমেট, পার্সোনাল এস্টিমেট। হিস্টোরিক এস্টিমেট, যেটা আমরা গত ক্লাসে বলেছি, তার আগেও বলেছি। হিস্টোরিক এস্টিমেট, হিস্টোরিক এস্টিমেট কি? যখন আমরা ইতিহাসকে গুরুত্ব দিই, ঐতিহাসিক মূল্যের উপর ভিত্তি করে কবিতাকে মূল্যায়ন করি। একটা কবিতা, তার ঐতিহাসিক গুরুত্ব যত বেশি থাকে, আরো সহজ করে বললে, একটা কবিতা যত পুরাতন হয় তার প্রতি আমাদের শ্রদ্ধা তত বাড়ে। কারণ এত বছর ধরে টিকে আছে, নিশ্চয়ই সে তার মধ্যে পূর্ণ, তার ছোট ছোট অনেক দুর্বলতা আমরা ইগনোর করি। শুধু যদি ইতিহাসের ভিত্তিতে আমরা কোনো কবিতাকে মূল্যায়ন করি, সেটা কিন্তু ফল্টি, ত্রুটিপূর্ণ হবে। আবার পার্সোনাল এস্টিমেট, আবার যদি ব্যক্তিগত মূল্যায়নে গুরুত্ব দিই, যে আমার কাছে কোনটা ভালো লাগছে, তাহলে সেটাও কিন্তু ত্রুটিপূর্ণ। কারণ আমরা অনেক সময় আনবায়াসড ওয়েতে, একদম নিরপেক্ষ ভাবে কোনো কিছু মূল্যায়ন করতে ব্যর্থ হই। অনেক সময় আমরা পার্সোনালি বায়াসড হয়ে যাই, ইমোশনাল হয়ে যাই, এবং আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে পারি না। পার্সোনালিও যদি আমরা মূল্যায়ন করি, ব্যক্তিগত পছন্দ অপছন্দ রুচি এটার উপর ভিত্তি করে যদি আমরা মূল্যায়ন করি, তাহলেও কিন্তু এটা ফল্টি হবে, ফ্যালাসিয়াস হবে, ত্রুটিপূর্ণ হবে। সেই কথাটাই আমাদেরকে সাবধান করে দিচ্ছেন ম্যাথু আর্নল্ড, যে উই মাস্ট বি ভেরি কেয়ারফুল। এই হিস্টোরিক এস্টিমেট এবং পার্সোনাল এস্টিমেট, এই দুইটা দিয়ে আমাদের জাজমেন্ট যেন ইন্টারফেয়ার না হয়। উই আর ফ্রিকুয়েন্টলি টেম্পটেড টু অ্যাডাপ্ট হিস্টোরিক এস্টিমেট। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, একটা জিনিস যখন তার ঐতিহাসিক গুরুত্ব থাকে, তখন আমরা তার বিভিন্ন দুর্বলতাগুলোকে আমরা ওভারলুক করি, অথবা আমরা পার্সোনাল এস্টিমেট দিয়ে তার যে রিয়েল এস্টিমেটটা সেটা ভুলে যাই। রিয়েল এস্টিমেট কোনটা? রিয়েল এস্টিমেট আমরা আমাদের লেকচার 13-এ আলোচনা করেছিলাম। রিয়েল এস্টিমেটে কথা ছিল এই যে, দ্য রিয়েল এস্টিমেট ইজ অ্যান আনবায়াসড ভিউ পয়েন্ট। রিয়েল এস্টিমেট, সত্যিকারের মূল্যায়ন তখনই হয় যখন আমরা একদম নিরপেক্ষ, আনবায়াসড পয়েন্ট অফ ভিউ থেকে, দৃষ্টিভঙ্গি থেকে আমরা কবিতার হিস্টোরিক কনটেক্সট, ঐতিহাসিক পটভূমি এবং ক্রিয়েটিভ ফ্যাকাল্টি, যিনি কবি, তার সৃজনশীলতাকে মূল্যায়ন করি। ঐতিহাসিক পটভূমি তো গুরুত্বপূর্ণ বটেই, একই সাথে উই আর জাজিং, উই আর অ্যাপ্রিসিয়েটিং, উই আর ক্রিটিসাইজিং ক্রিয়েটিভ ফ্যাকাল্টি, ক্রিয়েটিভিটি, কবির সৃজনশীলতাকে মূল্যায়ন করি। এটাকে আনবায়াসড হতে হবে। আমরা কিন্তু আনবায়াসড থাকতে পারি না, এটা আমাদের ব্যর্থতা।
আমরা এতই বেশি হিস্টোরিক আর পার্সোনাল এস্টিমেটে ব্যস্ত হয়ে যাই, আমরা রিয়েল এস্টিমেটটাকে স্যার ভুলে যাই। হ্যাঁ বলেন। স্যার রিয়েল এস্টিমেটের ওই স্লাইডটা একটু দেখাবেন, আমি লিখতেছিলাম স্যার। রিয়েল এস্টিমেট এটা আমরা এটা ইয়েতে যাবেন, লেকচার 13-এ যাবেন, ওখানে আমরা বিস্তারিত আলোচনা ওকে করেছিলাম। ওকে 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 এটা ওখানে ওকে আমরা লিখে বলছি রাখছি। যে, হ্যাঁ আমরা এখানে একটু আসি, এই কথাটা ওকে দেখেন, উই ফরগেট দ্য রিয়েল এস্টিমেট, আমরা সত্যিকারের যে মূল্যায়ন, সত্যিকারের ইভালুয়েশন, সেটা ভুলে যাই। হিস্টোরিক এস্টিমেট জেনারেলি অ্যাফেক্টস আওয়ার জাজমেন্ট, ঐতিহাসিক মূল্যায়ন যেটা, এটা কিন্তু প্রায় আমাদেরকে ইন্টারফেয়ার করে আমাদের মূল্যায়নে। ওয়েন উই আর ডিলিং উইথ এনশিয়েন্ট পোয়েটস, যখন আমরা পুরাতন প্রাচীন কবিদেরকে নিয়ে আমরা জাজ করি, অ্যান্ড দ্য পার্সোনাল এস্টিমেট, যখন আমরা ব্যক্তিগতভাবে মূল্যায়ন করি, উই আর ডিলিং উইথ মডার্ন অর কন্টেম্পোরারি পোয়েটস, যখন আমরা পুরাতন পুরাতন আমলের প্রাচীন কবিদেরকে মূল্যায়ন করতে চাই। কারা কারা? হোমার, ভার্জিল, দান্তে, এই পুরাতন কবি যারা, তাদেরকে যখন আমরা মূল্যায়ন করতে চাই, তখন এই হিস্টোরিক এস্টিমেট কিন্তু তখন এই জায়গায় ইন্টারফেয়ার করে। ঐতিহাসিক মূল্য তখন আমাদের প্রকৃত মূল্যায়নকে কিন্তু ইন্টারফেয়ার করে। আর যখন আমরা কন্টেম্পোরারি পোয়েটস, সমসাময়িক আধুনিক কবি যারা, নতুন কবি, তাদেরকে যখন মূল্যায়ন করতে চাই, তখন উই মেক ফলস ইন পার্সোনাল এস্টিমেট, তখন পার্সোনাল এস্টিমেট নিয়ে ঝামেলাটা হয়। হিস্টোরিক এস্টিমেটে যেটা, দ্য হিস্টোরিক এস্টিমেট অ্যাফেক্টস আওয়ার জাজমেন্ট, হিস্টোরিক ঐতিহাসিক মূল্যায়ন, এটা আমাদেরকে প্রভাবিত করে। আওয়ার জাজমেন্ট, আমাদের মূল্যায়নে কিন্তু ইতিহাস এসে ইন্টারফেয়ার করে। অফ দ্য এনশিয়েন্ট পোয়েটস অর এনশিয়েন্ট ওয়ার্কস, প্রাচীন কবিদেরকে যখন আমরা ক্রিটিসাইজ করতে যাই, বা পুরাতন আমলের কবিতা, অনেক বছর আগের কবিতা, সেটাকে যখন আমরা মূল্যায়ন করতে যাই, তখন কিন্তু ইতিহাস বিষয়টা অনেক ডমিনেন্ট। We usually attach historic importance to an ancient poet or a poem, তখন কিন্তু আমাদের ওটা মাথায় চলে আসে। এতটাই বেশি আমরা ব্যস্ত হয়ে যাই ঐতিহাসিক মূল্য নির্ধারণে, যে কবিতার আর্ট তখন সেটা সেকেন্ডারি হয়ে যায়। খুব ভালো করে খেয়াল করেন, when we are obsessed with historic estimate, ঐতিহাসিক মূল্যায়ন নিয়ে যখন আমরা ব্যতিব্যস্ত, তখন কি হয়? যখন ইতিহাসের গুরুত্ব বেশি হয়ে যায়, কবিতার গুরুত্ব কম পড়ে যায়, তখন কিন্তু যথাযথ কবিতার মূল্যায়ন হয় না, ইতিহাসের মূল্যায়ন হয়, কিন্তু কবিতার মূল্যায়ন হয় না। এখানে আমরা কিন্তু ইতিহাসের মূল্যায়ন করতে আসিনি। উই আর নট স্টুডেন্টস অফ হিস্ট্রি, এখানে উই আর স্টুডেন্ট অফ পোয়েট্রি, আমরা এখন কবিতার ছাত্রছাত্রী, এখানে কবিতার শিক্ষার্থী। কবিতার কথাটা মাথায় রাখতে হবে, ইতিহাসের চাইতে এখানে কবিতাটা গুরুত্বপূর্ণ। সেটাই বলছে, a language of importance as poetry, পোয়েট্রির ইম্পর্টেন্সটা মাথায় রাখতে হবে। সেই জন্য হিস্টোরিক এস্টিমেটে ইতিহাসের গুরুত্ব যখন বেশি হয়ে যায়, তখন মূল্যায়নটা হয় ত্রুটিপূর্ণ, ফল্টি, ফ্যালাসিয়াস। এবার আমরা আসি পার্সোনাল এস্টিমেট, ব্যক্তিগত ব্যক্তিগত মূল্যায়নটা আমাদের উম, একটু ছোট করতে হবে। পার্সোনাল এস্টিমেট, যখন আমরা ব্যক্তিগত পছন্দ অপছন্দ রুচি, এটার উপর ভিত্তি করে আমরা যখন কবিতাকে মূল্যায়ন করি, ইট ইজ ইকুয়ালি ফ্যালাসিয়াস, এটাও ত্রুটিপূর্ণ। দিস ইজ ইকুয়ালি ফ্যালাসিয়াস, ফ্যালাসিয়াস মানে হচ্ছে ফল্টি, ত্রুটিপূর্ণ। দো নট সো পপুলার অ্যান্ড ডেঞ্জারাস, যদিও এটা ততটা বিপজ্জনক না, কারণ আমরা ব্যক্তিগত মূল্যায়ন তো সাধারণত আমরা নিজেদের মধ্যেই রাখি, অথবা ক্লোজ সার্কেলে বন্ধু বান্ধবদের মধ্যে হয়তো সেটা ডিসপার্স করি, ছড়িয়ে দিই। তারপরেও ইট ইজ দ্য পার্সোনাল এস্টিমেট অফ পোয়েট অর ওয়ার্ক, আমরা যখন ব্যক্তিগতভাবে কোনো কবিকে মূল্যায়ন করি, যেমন আমাদের দেশের প্রধান কবি, অন্যতম প্রধান কবি, শ্রেষ্ঠ বাংলা কবি, সে বিষয়ে বেশিরভাগ সমালোচক একমত হবেন। কিন্তু হুমায়ুন আজাদ, হুমায়ুন আজাদ তার আহ, আধুনিক বাংলা কবিতা বইতে সুফিয়া কামালকে সফল কবি বলতে নারাজ, উনি সুফিয়া কামালকে একজন ভালো কবি বলছেন না।
নিম্নমানের কবি বলছেন, পদ্য লেখিকা বলছেন, কিন্তু তাকে সুফিয়া কামালকে উনি সেরা কবিতা বলছেন, সেরা কবি বলছেন না। একইভাবে আল মাহমুদ, অনেকেই আল মাহমুদকে সেরা কবিদের আসনে বসান, কিন্তু আল মাহমুদের সমালোচকও আছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পার্সোনাল এস্টিমেট, ব্যক্তিগত পছন্দ অপছন্দ, ব্যক্তিগত বিশ্বাস, ব্যক্তিগত রুচির উপর ভিত্তি করে আমাদের বিচার কিন্তু বদলে যায়। পার্সন টু পার্সন মূল্যায়ন কিন্তু আলাদা হয়। একজন সেটাকে উত্তম বলল, আরেকজন সেটাকে বলল নিম্নমানের, আরেকজন বলল মোটামুটি মধ্যম মানের। এখন আমরা কিন্তু কনফিউজড হয়ে যাব। তিনজনই তিনজনই খুব প্রখ্যাত শিল্প সমালোচক, তাহলে আমরা কাকে গুরুত্ব দিব? আমরা কাউকেই গুরুত্ব দিব না, আমাদের তিনজনের মতামতই গ্রহণ করতে হবে। তিনজনেরই মতামত গ্রহণ করতে হবে। তারপর উই নিড টু ওয়েট, আমাদেরকে অপেক্ষা করতে হবে। যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম, অ্যাটলিস্ট 100 ইয়ার্স, 100 বছর ধরে অন্তত এই শিল্প নিয়ে বিচার চলতে থাকবে। হাজার হাজার মানুষের মূল্যায়ন এখানে আসবে, হাজার হাজার লক্ষ লক্ষ সমালোচকদের মূল্যায়ন কিন্তু আসবে। একটা সময়ে আমরা সক্ষম হব। টাইমলেসনেস, বিচার, মূল্যায়ন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদেরকে মিনিমাম 100 ইয়ার্স অপেক্ষা করতে হবে। সবচেয়ে সেফ হচ্ছে 200 ইয়ার্স। আচ্ছা, একটু একটু অপেক্ষা করবেন, আমি আসছি। আচ্ছা, আজকে অ্যাটেন্ডেন্সটা একটু লো, আমি আবার ইনভিটেশন দিতেছি, দেখি যদি কারো ঢুকতে সমস্যা হয় আমাকে জানাবেন। ওকে, লেটস কন্টিনিউ। আমরা বলছিলাম, যখন আমরা কোনো কবিতাকে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত রুচি, পছন্দ অপছন্দ দিয়ে বিচার করি, তখন কিন্তু সেটা ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। আমরা বললাম যে মিনিমাম 100 ইয়ার্স, 100 বছর অন্তত যদি আমরা অপেক্ষা করি মিনিমাম, তাহলে কিন্তু প্রায় লক্ষ, ওয়ান, মানে অন্তত লক্ষাধিক মানুষের পছন্দ অপছন্দের একটা চিত্র আমাদের সামনে আসবে। অন্তত হাজার খানেক, মিনিমাম at least thousands of critics, they will give their evaluation। এবং একই সাথে 100 বছর কবিতাটা টিকে থাকলো কিনা সেটাও আমরা দেখলাম। এই জন্য বলা হয় যে মিনিমাম 100 ইয়ার্স আমাদেরকে অপেক্ষা করতে, দ্য টাইমলেসনেস অফ দ্যাট পোয়েট্রি। 200 বছর হয়ে গেলে আমরা মোটামুটি শিওর থাকি যে এটা একটা ভালো কবিতা হবে। কিন্তু আমাদের জীবদ্দশায় অনেকগুলো কবিতাই আছে, আমরা সেটাকে কিন্তু পারি না, সক্ষম হই না। ইট ইজ ইম্পসিবল টু লিভ অ্যান্ড বি অ্যাক্টিভ ফর 100 ইয়ার্স। 100 বছর ধরে তো আমরা টিকে থাকবো না। সেক্ষেত্রে আমাদের কাজ কি তাহলে? আমরা তখন সমসাময়িক সমস্ত সমালোচকদের দৃষ্টিভঙ্গি আমরা একত্রিত করব, কম্পাইল করব। যেমন সুফিয়া কামাল সম্পর্কে একটু আগে কথা বললাম, যে সুফিয়া কামাল সম্পর্কে হুমায়ুন আজাদ এই কথা বলেছেন। সুফিয়া কামাল সম্পর্কে শামসুর রহমান কি বলেছেন? সুফিয়া কামাল সম্পর্কে মাহমুদ কি বলছেন? এই সবগুলো যদি আমরা কালেক্ট করতে পারি, তাহলে আমরা মোটামুটি কিন্তু মানে একটা আইডিয়া পাবো। যদিও সেটা স্টিল ফ্যালাসিয়াস, যদিও এটা তবু এখনো ত্রুটিপূর্ণ, তারপরেও এটা একটা স্টেপ হতে পারে। কিন্তু আমরা কিন্তু একদম মানে বাজি ধরে একদম কনফিডেন্টলি বলতে পারবো না যে আমাদের মূল্যায়নটাই সেরা মূল্যায়ন, এটা কিন্তু আমরা বলতে পারবো না। পার্সোনাল এস্টিমেট, এখন আমাদের তো ওই সময়টা আমাদের হাতে নাই, উই ডোন্ট হ্যাভ এনাফ টাইম টু জাজ দেম। এটা আমরা আমাদের লেকচার শেষে আমরা আবার রিপিট করব। এখন আমরা চলে যাব আমাদের ম্যাথু আর্নল্ডস
philosophy of judging poetry. উনি যেটা বলেছেন টাচ স্টোন মেথড। টাচ স্টোনের বাংলা হচ্ছে কোষ্ঠী পাথর। স্বর্ণকার যারা স্বর্ণকার তারা সোনা খাঁটি কিনা এটা প্রমাণ করার জন্য এই কোষ্ঠী পাথরে ওটাকে ঘষে ঘষে এটা প্রমাণ হয় সোনা কি খাঁটি নাকি নকল। আমরা ওই একই ভাবে কোষ্ঠী আর্নল্ড how to judge and decide the order of excellence of a modern poet or a work. আধুনিক কবিদেরকে, আমাদের সমসাময়িক যারা কবি তাদের কবিতাকেও তো আমাদের জাজ করতে হবে, সমালোচনা করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? হাউ টু জাজ? করতে হবে। কথা হচ্ছে হাউ টু ডু দ্যাট। আর্নল্ড তখন বুদ্ধি দিলেন হিজ টাচ স্টোন মেথড। আর্নল্ড তখন একটা টেকনিক আমাদেরকে আমার সামনে উপস্থাপন করলেন, টাচ স্টোন মেথড। এটা কিন্তু তার ইনভেনশন না, এটা তার ডিসকভারি বলতে পারি। এটা তার আগে অনেকেই বলেছেন, যেটা আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করেছি। গত ক্লাসে এই লেকচার 6-এ আমরা তার আগেরটাতেও বলেছিলাম, লেকচার 13-এও বলেছিলাম, লেকচার 14-এও আমরা আলোচনা করেছি টাচস্টোন মেথড কি। দ্য টাচস্টোন মেথড ইজ অ্যানালাইজিং পোয়েট্রি, জাজিং পোয়েট্রি। যখন আমরা ক্লাসিক পোয়েট্রি অর বেস্ট পোয়েট্রির উপর ভিত্তি করে আমরা কোনো আধুনিক সমসাময়িক কবিতাকে যখন আমরা বিচার করি, তখন সেটাকে বলি আমরা টাচ স্টোন মেথড। তাহলে কোষ্ঠী পাথর কোনগুলো? কোষ্ঠী পাথর হচ্ছে যেগুলো ক্লাসিক পোয়েট্রি, সেগুলো হচ্ছে কোষ্ঠী পাথর। হি রিকমেন্ডস দ্যাট, আর্নল্ড আমাদেরকে রিকমেন্ড করছেন, দ্য মডার্ন পোয়েটস অর মডার্ন ওয়ার্কস শুড বি জাজড। আধুনিক কবিদেরকে জাজ করতে হবে বাই দ্য টাচ স্টোন অফ এনশিয়েন্ট ক্লাসিক্স। যেগুলো আমাদের ক্লাসিক পোয়েট্রি। ক্লাসিক পোয়েট কারা? হোমার, ভার্জিল, এরা হচ্ছে ক্লাসিক্স। এই হোমার, ভার্জিল, ইভেন দান্তেকেও ক্লাসিক বলা হয়। এই যে হোমার, ভার্জিল, দান্তে তাদের কবিতাকে কোষ্ঠী পাথর হিসাবে বিবেচনা করা হচ্ছে এবং এগুলোর ভিত্তিতে নতুনগুলোকে জাজ করা হবে। সেটাই বলছেন মডার্ন ওয়ার্কস শুড বি জাজ। মডার্ন পোয়েট্রি, আধুনিক কবিতা শুড বি জাজ, একে মূল্যায়ন করতে হবে বাই দ্য টাচ স্টোন অফ এনশিয়েন্ট ক্লাসিক্স। আমাদের যে ধ্রুপদী সাহিত্য, ক্লাসিক লিটারেচারকে আদর্শ ধরে, স্ট্যান্ডার্ড ধরে এগুলোকে জাজ করতে হবে। ইন আদার ওয়ার্ডস, হি রিকমেন্ডস দ্য কম্প্যারেটিভ মেথড অফ ক্রিটিসিজম। একটা তুলনামূলক আলোচনা করতে হবে ক্লাসিক লিটারেচারের সাথে আধুনিক লিটারেচার, তুলনামূলক আলোচনা। He suggests that modern poets should be compared with celebrated ancient classics. আধুনিক কবিতাগুলোকে বহু বছর ধরে যে ক্লাসিক লিটারেচার গুলো টিকে আছে তার সাথে তুলনা করতে হবে, যাচাই করে নিতে হবে। And the degree of excellence be indexed in proportion. এবং ওই হোমার, ভার্জিল, দান্তে তাদের সৃজনশীলতার উপর ভিত্তি করে পরিমাপ করে নতুন কবিদেরকে ওইভাবে রেট করতে হবে, ওইভাবে র্যাঙ্কিং করতে হবে, কে সেরা কবি, কে দুর্বল কবি। এক্সপ্লেইনিং হিজ টাচস্টোন মেথড, এখানে তার এসেতে উনি টাচস্টোন মেথডটা এক্সপ্লেইন করেছেন। এক্সপ্লেইন করতে গিয়ে আর্নল্ড বলছেন, there can be no more useful help for discovering what poetry belongs to the class truly excellent than to have always in have one's mind lines and expression of the great masters. কি বলছেন? হোমার, ভার্জিল, দান্তে এদেরকে আর্নল্ড বলছেন দ্য গ্রেট মাস্টার্স। তাদের কবিতা আমরা যখন আত্মস্থ করব তখন আমাদের মনে কিন্তু তাদের কবিতার একটা ছাপ সবসময় থাকবে। সেই মাইন্ডসেট নিয়ে আমরা যখন আধুনিক কবিতাগুলোকে কবিতাগুলোকে যখন আমরা মূল্যায়ন করব তখন কিন্তু আমাদের মূল্যায়নটা হবে হচ্ছে টাচ স্টোন মেথডে। and to apply them as a touchstone to other poetry, আমরা
ওই হোমার, ভার্জিল, দান্তে তাদের যে ক্লাসিক পোয়েট্রি, ধ্রুপদী কবিতা, যেগুলো স্থান ও কালের বিচারে উত্তীর্ণ, হাজার হাজার বছর আগেও সেগুলো শ্রেষ্ঠ কবিতা ছিল, হাজার হাজার বছর পরেও সেগুলো শ্রেষ্ঠ থাকবে, সেগুলোকে আমরা স্ট্যান্ডার্ড ধরবো, সেগুলোকে আমরা বেঞ্চমার্ক স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নতুন কবিতাগুলোকে যাচাই করে নেব, পরীক্ষা করব, ক্রিটিসাইজ করব, কম্পেয়ার করব, কন্ট্রাস্ট করব। They are an infallible touchstone for detecting the presence or absence of high poetic quality or high poetic value. দান্তে তাদের কবিতাকে আমরা স্ট্যান্ডার্ড ধরছি, তাদের কবিতাকে আমরা বলছি কোষ্ঠী পাথর কবিতা। দোজ আর টাচস্টোন পোয়েট্রি, ওগুলোকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নতুন কবিতাকে জাজ করব, ইভালুয়েট করব। জাজ করলেই আমরা খুঁজে পাবো প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ হাই পোয়েটিক কোয়ালিটি অর হাই পোয়েটিক ভ্যালু। পোয়েটিক ভ্যালু, কাব্যিক মান, কবিতার যে মান, হাই পোয়েটিক ভ্যালু আছে কি নাই, এটা আমরা খুঁজে পাবো। হাই পোয়েটিক ভ্যালু যখন আমরা খুঁজলাম, তখন সবচেয়ে বেশি গুরুত্ব কিসে দিচ্ছেন? ম্যাথু আর্নল্ড কোনটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন? সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন হচ্ছে এই যে লেখা আছে এখানে, এইচটা হয়তো দেখা যাচ্ছে না, এখানে এইচ হবে, এটা হাই, হাই সিরিয়াসনেস, গাম্ভীর্য। হাই সিরিয়াসনেস মানে কবিতা সিরিয়াস হতে হবে। এই যে গত ক্লাসে জোনায়েদ জোনায়েদ যখন বললেন যে তাহলে কবিতা তো, এটা তো সিরিয়াস হবে না কবিতার ভাষায় যদি আমি কিছু বলতে চাই, কিন্তু না, আপনার কবিতা যদি সিরিয়াস না হয় তাহলে সেটা কবিতাই না, সেটা ছড়া হয়ে হয়ে যাবে, মজার ছড়া, ছোটদের ছড়া। কিন্তু আপনি যখন অ্যাডাল্ট কারোর জন্য কবিতা লিখবেন, when it is poetry for humanity, মানবতার জন্য, তখন আপনার কবিতা কিন্তু সিরিয়াস হতে হবে, সিনসিয়ার হতে হবে, গাম্ভীর্য থাকতে হবে। গাম্ভীর্য না থাকলে আমাদের মধ্যে একটা সমস্যা আছে, গাম্ভীর্য না থাকলে আমরা সেটাকে সিরিয়াসলি নেই না, সিরিয়াসনেস যদি না থাকে আমরা সেটা সিরিয়াসলি নেই না। হাই সিরিয়াসনেস অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, একদম অ্যারিস্টটল বহু বছর আগে, প্রায় 2500 বছর আগে অ্যারিস্টটল বলে গেছেন, এবং তার এই কথাটা সবাই মেনে চলে। মুখে মুখে যতই সবাই অ্যারিস্টটলের সমালোচনা করুক, কিন্তু অ্যারিস্টটলকে সবাই চাইলেও মেনে চলতে হয়, না চাইলেও মেনে চলতে হয়, অ্যারিস্টটল সবার মনের মধ্যে থেকেই যাবে। অ্যারিস্টটল কি বলেছেন? হাই সিরিয়াসনেস ইজ দ্য হলমার্ক অফ গ্রেট পোয়েট্রি। মহান কবিতার মূল বৈশিষ্ট্য, একদম হলমার্ক মানে হচ্ছে কি ফিচার, মূল বৈশিষ্ট্য হচ্ছে হাই সিরিয়াসনেস। হাই সিরিয়াসনেস না থাকলে সেটা কখনোই গ্রেট পোয়েট্রি হতে পারবে না। দ্য বেস্ট পোয়েট্রি, শ্রেষ্ঠ কবিতা যেগুলো, বেস্ট পোয়েট্রি পজেসেস হাই ট্রুথ অ্যান্ড হাই সিরিয়াসনেস। হাই ট্রুথ, হাই সিরিয়াসনেস, লিখে রাখেন। কোনগুলোকে আমরা বেস্ট পোয়েট্রি বলবো? দোজ হু পজেস হাই ট্রুথ, হাই সিরিয়াসনেস, তাকে মানে তার সত্য, তার মধ্যে আমরা সত্যকে খুঁজে পাই, প্রকৃত সত্য, হাই ট্রুথ, অ্যান্ড হাই সিরিয়াসনেস, গাম্ভীর্য। হাই ট্রুথ অ্যান্ড হাই সিরিয়াসনেস টু এ প্রিএমিনেন্ট ডিগ্রি, এগুলো উচ্চমানের, সত্য এবং গাম্ভীর্য দুটোই আমরা খুঁজে পাবো। এই দুটো যদি না থাকে সেটা কোনো কবিতা হিসেবেই আমরা ধরি না। The grand style is constituted of two elements, excellent matter and excellence expression. এবং যদি আপনার কবিতায় হাই সিরিয়াসনেস থাকে, তখন ম্যাটার এবং ম্যানারে যদি দুর্বলতা থেকে থাকে সেটা আমরা স্কিপ করি। যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম, গত ক্লাসে আমরা বলেছিলাম এই যে, ইফ আ পোয়েট্রি পজেস হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস, এই হাই ট্রুথ এবং সিরিয়াসনেসই আপনার কবিতার সাবজেক্ট ম্যাটার এবং ম্যানার গড়ে দেবে। যদি আপনি হাই সিরিয়াসনেস, হাই ট্রুথ মেনটেন করতে পারেন, তবে অটোমেটিক্যালি আপনার কবিতার সাবজেক্ট ম্যাটারও উন্নত মানের হবে, আপনার স্টাইল, ম্যানার সেটাও ভালো, সেটা উন্নত মানের হবে। মানে হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেসকে আমরা একদম ফাউন্ডেশন কোয়ালিটি বলতে পারি, ভিত্তি চরিত্র বলতে পারি, এটা হচ্ছে একদম ফাউন্ডেশন। কে বলছেন? অ্যারিস্টটল বলে গেছেন, এবং সেটা কিন্তু আর্নল্ড মেনে নিচ্ছেন।
Arnold agrees with Aristotle's observation that the best form of poetry possesses high truth and seriousness, and it constitutes matter and manner. কবিতার বিষয়বস্তু এবং কবিতা লেখার কৌশল। কবিতা কি বিষয়ে কবিতা লেখা হচ্ছে, কোন স্টাইলে, কোন কৌশলে, কোন ম্যানারে লেখা হচ্ছে, সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, যদি আপনি কবিতার মধ্যে সত্য এবং গাম্ভীর্যকে ধরে রাখতে পারেন। আরো সহজ করে বললে, আপনার কবিতায় যদি ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস, হাই ট্রুথ সিরিয়াসনেস, সত্য এবং গাম্ভীর্য থাকে, তাহলে অটোমেটিক্যালি আপনার কবিতার বিষয়বস্তু এবং কৌশল উন্নত মানের হবে, অটোমেটিক্যালি হয়ে যাবে, আপনাকে সেই নিয়ে টেনশন করতে হবে না। এবার তারপর যেটা আমরা গত ক্লাসে করেছিলাম, প্রথমেই চসার সম্পর্কে একটা কমেন্ট করছেন। চসার সম্পর্কে আর্নল্ড বলছেন, Chaucer is the earliest follower of the French and Italian classics in English language. জফরে চসার, উনি যখন ইংরেজি ভাষায় কবিতা লেখা শুরু করলেন, তখন তিনি ফ্রেঞ্চ অ্যান্ড ইটালিয়ান ক্লাসিক্স ফলো করতেন। তখন ইংরেজি ভাষায় সাহিত্য ওইভাবে রচনা শুরু হয়নি। চসার মোটামুটি প্রথম সাহিত্যিকদের মধ্যে একজন, তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ লিটারেচার। উনি অনুসরণ করতেন হচ্ছে ফরাসি এবং ইটালিয়ান ধ্রুপদী সাহিত্য, ফ্রেঞ্চ অ্যান্ড ইটালিয়ান ক্লাসিক্স, এবং সেগুলোকে ফলো করেই উনি কিন্তু কবিতা লিখছেন। হি ইজ দ্য ফাদার অফ দ্য স্প্লেন্ডিড ইংলিশ পোয়েট্রি, তাকে বলা হয় অলসো ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। হি ইজ গ্রেট ইন হিমসেলফ, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই, আপত্তি হওয়ার কোনো অবকাশ নাই। হি ডাজ নট নিড দ্য অ্যাসিস্ট্যান্স অফ হিস্টোরিক এস্টিমেট, এখানে হিস্টোরিক এস্টিমেট আমাদের প্রয়োজনীয়তা নেই বললেই চলে। ইট ইজ নট নেসেসারি, কারণ উনাকে বলা হচ্ছে ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফাদার অফ ইংলিশ লিটারেচার, ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, সব দিক দিয়ে। তার মানে ঐতিহাসিক দিক থেকে বলার অপেক্ষা রাখে না, সব শ্রেষ্ঠত্বের দাবিদার। does not need the assistance. He is great both in substance and style of his poetry. তার কবিতার বিষয়বস্তু, সাবস্টেন্স, ম্যাটার এবং স্টাইল, ম্যানার, দুটেই শ্রেষ্ঠ, গ্রেট, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। He takes a large, free, synthetic view of human life. মানুষের জীবন নিয়ে উনি লিখেছেন। In Chaucer's poetry, there is God's plenty. He is a perpetual fountain of good sense. মানুষের মধ্যে যে গুড সেন্স, মানবতা এবং মানুষের প্রতি বিশ্বাস, সেটা কিন্তু বারবার তার কবিতার মধ্যে ফুটে উঠেছে। সাবজেক্ট ম্যাটার হচ্ছে নেচার অ্যান্ড হিউম্যান লাইফ, যেটা আমরা গত ক্লাসে কিন্তু বলেছি। গত ক্লাসে আমরা যখন চসার সম্পর্কে বলেছি, এই যে চসার সম্পর্কে আমরা বলেছি, চসার রাইটস অ্যাবাউট হিউম্যান লাইফ অ্যান্ড নেচার, তার বিষয়বস্তু এই নিয়ে কোনো আপত্তির অবকাশ নাই, এবং তার যে স্টাইল, তার লেখার কৌশল, ভাষা, ম্যানার, সেটাও কিন্তু প্রশংসার দাবিদার। লিকুইড ডিকশন, ফ্লুইডিটি ইন ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু খুবই প্রাঞ্জল ভাষা, খুবই সাবলীল ভঙ্গিতে উনি লিখেছেন, এবং রিডারের জন্য সেটা সত্যি খুব এন্টারটেইনিং। তাহলে তার চসারের সাবজেক্ট ম্যাটার এবং ম্যানার, কন্টেন্ট এবং স্টাইল দুটোই হচ্ছে গ্রেট, এই বিষয়ে আর্নল্ড কোনো আপত্তি করেননি, কিন্তু উনি আপত্তি করেছেন অন্য এক জায়গায়। এখন আমরা আমাদের মূল টেক্সটে চলে যাই। মূল টেক্সটে আপনারা আপনাদের যে পিডিএফ দেয়া আছে সেটার 10 নম্বর পেজে যদি আপনারা যান, দেখবেন লেখা আছে এই যে এখানে, To our praise therefore of Chaucer as a poet there must be this limitation. চসারের লেখার মধ্যে একটা সীমাবদ্ধতা আছে, একটা উইকনেস আছে, দুর্বলতা আছে, সেটা কি? He lacks the high seriousness of the great classics. স্যার পেজ নাম্বারটা ঘাটতি কত? আছে, সেটা হচ্ছে he lacks high seriousness. বলেন স্যার পেজ নাম্বারটা
বা স্লাইড নাম্বারটা কত বললেন? এটা হচ্ছে আপনাদের যে স্টাডি অফ পোয়েট্রি যে মেইন টেক্সটটা পিডিএফটা দেয়া আছে, ওটাতে দেখবেন 10 নম্বর পেজের, এটা হচ্ছে ডান পাশের কলাম। আচ্ছা 10 নম্বর পেজের ডান পাশের কলাম এটা। হ্যাঁ, এখানে লেখা দেখবেন টু আওয়ার প্রেজ দেয়ার ফর স্যার আপনি কি চসার। আমাদেরকে এই বইটাই কিনতে বলছিলেন? আপনারা বইটা যদি কিনে থাকেন ওটার পেজ নাম্বার আমার অবশ্য দেখে বলতে হবে, এখানে আমি পিডিএফ আচ্ছা থেকে আচ্ছা, পড়ছি। জি স্যার আমি বইটা কিনেছি, এর জন্যই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, বইটা যদি কিনে থাকেন এটা আপনাকে তাহলে, এটা আমি তাহলে পরে বলছি। আপাতত আচ্ছা পিডিএফ এ 10 নম্বর পেজের ডান পাশের কলামে আচ্ছা মাঝামাঝি আচ্ছা একটা স্যার, আছে। ওকে। এটা আমি ওই অ্যাভেলেবল আছে গুগল ক্লাসরুমে। টু আওয়ার প্রেজ চসার অ্যাজ এ পোয়েট দেয়ার মাস্ট বি দিস লিমিটেশন। চসারের মধ্যে একটা সীমাবদ্ধতা আছে, কি সেটা? হি ল্যাক্স দ্য হাই সিরিয়াসনেস অফ গ্রেট ক্লাসিক্স। তার লেখার মধ্যে গাম্ভীর্যের অভাব আছে। অ্যান্ড দেয়ার উইথ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দেয়ার ভার্চু। মানে কে বলছেন এটা? এটা আর্নল্ড বলছেন। সেটা কিন্তু আমরা গত ক্লাসেও বলেছি। এই যে চসার ইজ নট ক্লাসিক। চসার ইজ নট ক্লাসিক কেন? চসারকে কেন উনি ক্লাসিক বলছেন না? চসারের লেখাকে কেন ক্লাসিক পোয়েট্রি বলছেন না? কেন? এই যে হাইলাইট করা আছে, বোল্ড করা আছে, এটা হচ্ছে গত ক্লাসে স্লাইড নাম্বার 9th স্লাইডে আছে। চসার lacks the high seriousness of the classics, thereby depriving him of high honor. এই জন্য চসারের এত গুরুত্বপূর্ণ সব কন্ট্রিবিউশন থাকা সত্ত্বেও, এত ভালো ভালো সব কাজ থাকা সত্ত্বেও, সাবজেক্ট ম্যাটার, সাবজেক্ট ম্যানার, ইভেন রাইটিং স্টাইল, সব দিক দিয়ে চসারের এত গুরুত্ব থাকা সত্ত্বেও, যদিও চসারকে বলা হচ্ছে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, তারপরেও চসারকে কিন্তু ক্লাসিক পোয়েট বলা যাচ্ছে না। কেন? কেন আর্নল্ড চসারকে ক্লাসিক পোয়েট বলতে পারছেন না? কারণ চসারের লেখায় সিরিয়াসনেস, গাম্ভীর্যের অভাব আছে। এই যে শেষের আজকে আমরা তিনটা হ্যান্ড আউট থেকে পড়ছি। একটা হচ্ছে সামারি, একটা হচ্ছে গত ক্লাসের স্লাইড, এবং আরেকটা হচ্ছে মেইন টেক্সট। সামারি যে স্লাইড, অ্যান অ্যানালিসিস অফ স্টাডি অফ পোয়েট্রি, এই স্লাইডের নাম হচ্ছে অ্যান অ্যানালিসিস অফ স্টাডি অফ পোয়েট্রি। এই স্লাইডের 4 নম্বর পেজে আপনারা দেখবেন যখন লেখা আছে দ্য ইংলিশ ক্লাসিক্স, এই প্যারাগ্রাফটার লাস্ট 3 লাইনে লেখা আছে দ্য সাবস্টেন্স অফ চসার্স পোয়েট্রি সেজ আর্নল্ড। ম্যাথু আর্নল্ড নিজে বলছেন চসার্স যে সাবস্টেন্স, his view of things and his criticism of life has largeness, freedom, shrewdness and benignity. তার লেখার সাবজেক্ট ম্যাটার find the largeness of life, freedom, shrewdness, benignity, but সবই আছে, কিন্তু তার একটা জিনিসের ঘাটতি আছে, but it has, শুধুমাত্র এই একটা ঘাটতির কারণে ম্যাথু আর্নল্ড কিন্তু চসারকে ক্লাসিক বলতে আপত্তি জানাচ্ছেন। শুধুমাত্র তার কবিতায় গাম্ভীর্যের অভাবের কারণে তাকে কিন্তু ক্লাসিক পোয়েট বলছেন না, বলতে পারছেন না। এটা কিন্তু খুবই বিতর্কিত। চসারকে যখন ক্লাসিক পোয়েটের তালিকা থেকে বাদ দিলেন আর্নল্ড, এটা কিন্তু তখন একটা বিতর্কিত একটা সিদ্ধান্ত ছিল। চসার, যাকে বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, তাকে ক্লাসিক পোয়েটের তালিকা থেকে বাদ দেয়, এটা কিন্তু চারটিখানি কথা না। স্যার হ্যাঁ বলেন। এটা কি বিগনিটি, এই যে শর্টনেস এর পরে যেটা? বিনাইনিটি। আচ্ছা আচ্ছা, এটার মানেটা কি স্যার? বিনাইন, ম্যালিগন্যান্ট মানে হচ্ছে ক্ষতিকর, বিনাইন মানে হচ্ছে এই ক্ষেত্রে উম, জীবনের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অনুষঙ্গ থাকে, যেটা হচ্ছে আপনি গুরুত্বও দিতে পারবেন না, আবার বাদও দিতে পারবেন না। আমাদের লাইফে এমন অনেক ব্যাপার আছে না, যে আপনি সিরিয়াসলিও নেওয়া যাবে না ওইগুলোকে, আবার আপনি বাদও দিতে পারবেন না। মামুলি, এটা হচ্ছে আপনি সর্ডিড ম্যাটার বলতে পারেন, আটপৌরে বিষয়গুলো। মানে আমাদের লাইফের যে সাধারণ বিষয়গুলো আছে, যেগুলো মামুলি বিষয়, সেগুলো। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, শেক্সপিয়ার এন্ড মিল্টন সম্পর্কে উনি কি বলছেন দেখি।
Arnold says that there cannot be two opinions that Shakespeare and Milton's are two greatest English classics. তারা যে শ্রেষ্ঠ কবি, ক্লাসিক কবি, এই বিষয়ে কোনো আপত্তি চলবে না। দেয়ার ক্যানট বি টু অপিনিয়ন্স, মানে হচ্ছে এখানে কোনো মতবাদ, কোনো মতবিরোধ, কোনো রকম বিতর্ক থাকার অবকাশ নাই। নিঃসন্দেহে শেক্সপিয়ার এন্ড মিল্টন তারা ক্লাসিক পোয়েট। শেক্সপিয়ার ইজ দ্য কিং অফ দ্য রেলম অফ থটস। শেক্সপিয়ার তার দক্ষতা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নাই। অ্যাজ ওয়েল এজ অফ পোয়েটিক রিদম অ্যান্ড স্টাইল, কবিতার ছন্দ, রিদম, স্টাইল, এইসবে শেক্সপিয়ারের তুলনা শেক্সপিয়ার নিজেই। আর্নল্ড fully concurs with হেনরি কোচিনস ভিউ। হেনরি কোচিনস তার সমসাময়িক আরেকজন ক্রিটিক, তার সাথে উনি পুরোপুরি একমত হচ্ছেন, এগ্রি করছেন। শেক্সপিয়ার প্রডিউসড দ্য মোস্ট হারমোনিয়াস ভার্স। শেক্সপিয়ার তার লেখার যে হারমোনি, এটাকে কেউ ক্রস করতে পারেনি। মোস্ট হারমোনিয়াস ভার্স, হারমোনির দিক থেকে শেক্সপিয়ার সেরা। which has ever sounded upon human ears since the verse of the Greeks. গ্রিকদের পর শেক্সপিয়ার হচ্ছে সবচেয়ে সফল হারমোনি ক্রিয়েশনের দিক থেকে। And as for Milton, জন মিল্টনের বেলায় যদি বলতে চাই, there is no need of any plea to assert that in the sure and flawless perfection of his rhythm and diction. রিদম যদি বলি কবিতার ছন্দের দিক থেকে, এবং ডিকশন ল্যাঙ্গুয়েজের দিক থেকে, হি ইজ অ্যাজ অ্যাডমায়ারেবল অ্যাজ ভার্জিল অর দান্তে। ভার্জিল এবং দান্তের মতোই মিল্টনের মধ্যেও আমরা শ্রেষ্ঠত্বের ছোঁয়া পাই। জন মিল্টন, ফ্ললেস পারফেকশন অফ রিদম অ্যান্ড ডিকশন, কবিতার ভাষা, কবিতার ছন্দ, সব দিক থেকেই ভার্জিলকে, দান্তেকে মনে করিয়ে দেয়। সেই হিসেবে শেক্সপিয়ার এন্ড মিল্টনকে বিনা সন্দেহে, কোন রকম দ্বিধা ছাড়া, নির্দ্বিধায় ক্লাসিক কবি বলে স্বীকার করে নিচ্ছেন। দিস আর্নল্ড টেক্স আর রিকোয়ারিং নো ডিসকাশন, মানে এই নিয়ে বিতর্কের কোনো অবকাশ নাই। শেক্সপিয়ার, মিল্টন এই দুইজনের সম্পর্কে কোনো রকম বিতর্কের অবকাশ নাই, তারা ক্লাসিক। তাদের মধ্যে হাই ট্রুথ, হাই সিরিয়াসনেস, সাবজেক্ট ম্যাটার, ম্যানার, রিদম, ডিকশন, সব দিক থেকে, হারমোনি, সব দিক থেকে তারা ক্লাসিক পোয়েট। তাদেরকে আমরা স্ট্যান্ডার্ড ধরতেই পারি, শেক্সপিয়ার এন্ড মিল্টনকে। ড্রাইডেন এন্ড পোপের বেলায় উনি যে কথাটা বলেছেন, সেটা আমরা ওই গত ক্লাসেই ফেরত যাই। ড্রাইডেন এন্ড পোপের বেলায় কি বলেছেন আর্নল্ড? According to the historic estimate, Dryden and Pope are no doubt great poets of 18th century. ঐতিহাসিক মূল্য বিচারে অষ্টাদশ শতাব্দী, 18th সেঞ্চুরিতে জন ড্রাইডেন, আলেকজান্ডার পোপ, তারা খুবই গুরুত্বপূর্ণ দুইজন কবি। বাট এই হাইলাইট করা আছে, দেখেন, ড্রাইডেন অ্যান্ড পোপ দে ওয়ার বেটার প্রোজ রাইটার্স দ্যান পোয়েটস। তারা কবি হিসেবে যতটা না সফল, তার থেকে বেশি গদ্যকার হিসেবে তাদের সাফল্যটা বেশি। তাদের কবিতায় অতটা সাফল্য খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তাদের গদ্যে তারা অসাধারণ, অতুলনীয়। সেই হিসেবে আর্নল্ড কি মূল্যায়ন দিচ্ছেন? ড্রাইডেন এবং পোপ সম্পর্কে আর্ডেনের মূল্যায়ন কি, আর্নল্ডের মূল্যায়ন কি? আর্নল্ড বলছেন, আর্নল্ড এই বলে তার যুক্তি দিচ্ছেন যে দে আর ক্লাসিক্স নট অফ পোয়েট্রি বাট অফ প্রোজ। কবির তালিকা, কবিতা, তারা ক্লাসিক কবিতা লিখে যেতে পারেননি, ওই দিক থেকে তারা ব্যর্থ, কিন্তু তাদের যে গদ্য, প্রোজ, ওগুলো ক্লাসিক। এই বলে উনি ড্রাইডেন এবং পোপ সম্পর্কে আলোচনা শেষ করলেন। ড্রাইডেন এন্ড পোপ সম্পর্কে উনারা, আমরা যদি আরেকটু যাই, পোপ, এই যে এখানে Arnold believes that, আর্নল্ডের বিশ্বাস, Dryden and Pope are the splendid high priest of our age of prose and reason. গদ্য এবং যুক্তিতে তারা অতুলনীয়। Their poetry is the poetry of builders of an age of prose and reason. এবং তাদের কবিতার মধ্যেও গদ্যের ভাষা ফুটে উঠেছে, মানে তারা যেটাকে কবিতা বলে ঘোষণা করছেন সেগুলো কবিতা হয়ে উঠতে পারেনি, সেগুলো অনেকটা গদ্যের মতো। They are masters of the art of versification. Their poetry has force. তাদের কবিতায় একটা
মানে বিপুল শক্তি আছে, ফোর্স, ভিগর অ্যান্ড অ্যাডমিরেবল স্প্লেন্ডার অ্যান্ড অ্যাকুরেসি, ইয়েট, এই কথাটা দেখেন, yet their poetry does not have that indispensable stamp of high seriousness. আবারও এসে সেই হাই সিরিয়াসনেস, আর্নল্ড আবার বলছেন, ত্রুটি সেটা ড্রাইডেন অ্যান্ড পোপের মধ্যেও আছে, তাদের কবিতার মধ্যেও হাই সিরিয়াসনেস, গাম্ভীর্যের অভাব আছে। এই একটা আপত্তিতেও ড্রাইডেন অ্যান্ড পোপকে তিনি কবির, সফল কবির তালিকা থেকে কিন্তু বাদ দিয়ে দিচ্ছেন। কিন্তু প্রোজের দিক থেকে তারা ক্লাসিক। কিন্তু আমরা তো প্রোজ নিয়ে এখন ডিসকাস করছি না, আমাদের ফোকাস এখন পোয়েট্রি। ড্রাইডেন অ্যান্ড পোপের পর গ্রে সম্পর্কে উনি বলেছেন, গ্রে উনি অল্প লিখেছেন, তার জীবনে যা কিছু লিখেছেন অল্প লিখেছেন, কিন্তু যতটুকু লিখেছেন তার মধ্যে হাই সিরিয়াসনেস খুঁজে পাওয়া যায়। সিরিয়াসনেস খুঁজে পাওয়া যাচ্ছে। গ্রে খুব বেশি কবিতা লিখে যেতে পারেননি তার জীবনে, যতটুকু লিখেছেন সেরা কবিতা, শ্রেষ্ঠ কবিতা, এবং তার হাই সিরিয়াসনেসের জন্য গ্রেকে কিন্তু আর্নল্ড ক্লাসিক বলে স্বীকার করে নিচ্ছেন, মেনে নিচ্ছেন। এই যে এই যে লাস্ট লাইনটা দেখেন, নেভারথেলেস গ্রে ইজ এ ক্লাসিক দো দ্য স্ক্যান্টিয়েস্ট অ্যান্ড ফ্রেইলেস্ট অফ ক্লাসিক্স ইন আওয়ার পোয়েট্রি। মানে এখানে গ্রেকে পাশ মার্ক দিচ্ছেন আর কি, ভেরি স্ক্যান্টি, মানে গ্রে একদম কোনো মতে পাশ করে ক্লাসিক পোয়েট। মানে কানের কাছ দিয়ে আমরা বলি না পাশ করছে, 40 পেয়ে পাশ, সেই রকম গ্রে মোটামুটি পাশ করে ক্লাসিক। বার্নস সম্পর্কে যেটা বলেছিলেন, যেটা আমরা লাস্ট লেকচার থেকে আনতে পারি, রবার্ট বার্নস উনি যতটা না ইংলিশ পোয়েট তার থেকে বেশি স্কটিশ পোয়েট। মানে উনি স্কটল্যান্ডের আঞ্চলিক মানুষদের জন্য, সাধারণ মানুষের জন্য উনি লিখতেন, এবং উনার ভাষাটাও হচ্ছে স্কটিশ ডায়ালেক্টে। সেই হিসেবে উনার কবিতায় কিন্তু ইউনিভার্সালিটি নাই। উনার কবিতা খুব খুব বেশি ফিল করতে পারবে শুধুমাত্র স্কটিশ পিপল, সাধারণ স্কটল্যান্ডের সাধারণ মানুষদের জন্যই উনি কবিতা লিখতেন। কিন্তু উনার কবিতার সাবজেক্ট ম্যাটার খুব স্ট্রং। আর্নল্ড কেন বার্নসকে ক্লাসিক বলছেন না, সেই একই আপত্তি, হি অলসো ল্যাক্স হাই সিরিয়াসনেস। রবার্ট বার্নস ওনাকেও উনি ক্লাসিক পোয়েট বলতে আপত্তি করছেন কেন? রবার্ট বার্নস অলসো ল্যাক্স হাই সিরিয়াসনেস। চসার যেমন, পোপ যেমন, ড্রাইডেন যেমন, একইভাবে রবার্ট বার্নস, ওনার সম্পর্কে ওই একই আপত্তি, উনিও, উনার কবিতায় গাম্ভীর্যের অভাব আছে। তবে তুলনামূলক বিচারে আমরা যদি চসারের সাথে রবার্ট বার্নসের তুলনামূলক আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রবার্ট বার্নসের ম্যানার অফ প্রেজেন্টেশন এর চাইতে বার্নসের স্টাইলটা আরো বেশি সফিস্টিকেটেড, কিন্তু রিয়েল এস্টিমেট বিচারে বার্নস ল্যাক্স হাই সিরিয়াসনেস। কিন্তু রবার্ট বার্নসের কবিতায় গাম্ভীর্যের অভাব আছে। But still, his poetry nevertheless has truthful substance and style. ম্যাটার এবং ম্যানারের দিক থেকে অ্যাপ্রিসিয়েট করার মতো, কিন্তু হাই সিরিয়াসনেস, ল্যাকিংস, ত্রুটি আছে। আজান দিচ্ছে তো, 2 মিনিট ব্রেক দেই।
আমরা ফিনিশিং দিয়ে দিই আজকের লেকচারের। আর্নল্ড তার এসে শেষ করছেন তার সমসাময়িক কবিদের নিয়ে আলোচনা করে। আর্নল্ডস কন্টেম্পোরারিজ। কন্টেম্পোরারিজ তার সমসাময়িক যারা কবি তাদের বিষয়ে উনি কিছু কথা বলছেন। Arnold hesitates to examine and assess the position of contemporary poets like Wordsworth, Byron, Shelley, Keats. William Wordsworth, Lord Byron, P.B. Shelley, John Keats, যারা রোমান্টিক পোয়েটস, যাদেরকে আমরা রোমান্টিক পোয়েটস বলি, তারা কিন্তু আর্নল্ডের অনেকটাই সমসাময়িক ছিলেন। বয়সের গ্যাপ কিন্তু খুব বেশি ছিল না, যেহেতু ওই সময় ওয়ার্ডসওয়ার্থ, বায়রন, শেলি, কিটস তাদের লেখা খুবই নতুন, ভেরি নিউ। এই জন্য আর্নল্ড কিন্তু হেজিটেট করছেন, তার মধ্যে একটা হেজিটেশন আছে, উনি কিন্তু বিচার করতে চাচ্ছেন না। কেন? দে ওয়ার সো নিয়ার টু হিম, তারা এতটাই বয়সে কাছাকাছি, অ্যান্ড নিয়ার টু হিম ইন টাইম, সময়ের দিক থেকে তারা এতটাই কাছাকাছি, দ্যাট এখানে বলছেন, একটু ছোট করতে হবে। আর্নল্ড কি বলছেন? আর্নল্ড বলছেন হি ইজ afraid that an estimate of their poetry would inevitably take on personal estimate. আর্নল্ড যতই চেষ্টা করেন না কেন, তার সমসাময়িক কবিদেরকে উনি সমালোচনা করতে যতই চেষ্টা করেন না কেন, উনি যতই ট্রাই করেন না কেন, এটা পার্সোনাল এস্টিমেট হয়ে যাবে। ইট ইজ ডিফিকাল্ট ফর এ কন্টেম্পোরারি টু টেক এ ডিটাচড ভিউ। কন্টেম্পোরারি কাউকে সমালোচনা করতে হলে একটা ইম্পার্সোনাল, নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করতে হয়, যেটা প্রায় অসম্ভব। উইদাউট লেটিং পার্সোনাল এস্টিমেট টু ওয়ে, পার্সোনাল এস্টিমেট চলে আসবে। পার্সোনাল এস্টিমেট উনি কিন্তু ইউজ করতে চাচ্ছেন না, কারণ এটার মধ্যে যথেষ্ট ত্রুটি থাকে। আর রোমান্টিক পোয়েটদেরকে যদি উনি সমালোচনা করতে চান, সেটা কিন্তু ত্রুটিপূর্ণ হবে। দেয়ারফর আর্নল্ড কিন্তু তাদেরকে বিচার করতে চাচ্ছেন না, সমালোচনা করতে চাচ্ছেন না। হি leaves the touchstone method in the hands of readers and leaves him free to make his own assessment. এখন উনি বলছেন যে এখনো রোমান্টিকরা, মানে তখনও আর্নল্ড যখন এই রচনাটা লিখছেন, তখনও ব্যবধানে এত কন্টেম্পোরারি কবিদেরকে কিন্তু প্রকৃতভাবে মূল্যায়ন করা সম্ভব না। উনি বলছেন হি নিডস মোর টাইম, এই জীবদ্দশায় সম্ভব না। যেটা আমরা শুরুতে বলেছিলাম যে মিনিমাম 100 ইয়ার্স, আর সবচেয়ে সেফ হয় যদি 200 ইয়ার্স আমরা যদি পর্যবেক্ষণ করতে পারি। সেটাই আমরা গত লেকচারেও বলেছিলাম যে আর্নল্ড বিলিভস দ্যাট হিজ এস্টিমেট অফ দ্য রোমান্টিক পোয়েটস উড বি ইনফ্লুয়েন্সড বাই হিজ পার্সোনাল প্যাশন। তার ব্যক্তিগত রুচি, পছন্দ অপছন্দ কিন্তু ইন্টারফেয়ার করবে। উনি কিন্তু আনবায়াসড, নিউট্রাল থাকতে পারবেন না। কেন? কারণ ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কিটস, বায়রন এরা হচ্ছে ক্লোজার টু হিজ এজ, তার খুব কাছাকাছি, সমসাময়িক বলতে প্রায় সমসাময়িক, এবং তাদের লেখা অনেকটাই পার্সোনাল নেচার। শেষে উনি বলেছেন কবিতার আবেদন সবসময় থাকবে, এবং যেগুলো ক্লাসিক পোয়েট্রি সেগুলো সবসময় মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। মানুষ যতদিন টিকে থাকবে, মানুষ যতদিন বেঁচে থাকবে, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন, তাদের লেখা সবসময় মানুষের হৃদয়ে আকর্ষণ, আবেদন সৃষ্টি করবে। মানবতা যেমন সবসময় নিজেকে টিকিয়ে রাখতে চায়, পোয়েট্রিকে সবসময় ধারণ করবে। মানুষ যতদিন টিকে আছে ততদিন কবিতাও টিকে থাকবে। এর কথা। এখন এই আর্নল্ডের স্টাডি থেকে আমরা প্রথমেই আলোচনা করব হচ্ছে 3 ধরনের এস্টিমেট, ইভালুয়েশন 3 ধরনের হয়, হিস্টোরিক, পার্সোনাল এবং রিয়েল। 3 ধরনের এস্টিমেট, এটা নিয়ে আপনারা পড়বেন। টাচস্টোন মেথডটা নিয়ে পড়াশোনা করবেন, টাচস্টোন মেথডের সংজ্ঞা কি। তারপর চসার সম্পর্কে
কি বলেছেন? চসার সম্পর্কে আর্নল্ড কি বলেছেন? সম্পর্কে কি বলেছেন? গ্রে সম্পর্কে কি বলেছেন? বার্নস সম্পর্কে কি বলেছেন? কেন রোমান্টিকদেরকে তিনি সমালোচনা করতে হেজিটেট করছেন? এই এই পয়েন্টগুলো আপনারা ফোকাস করার চেষ্টা করবেন। কোনো প্রশ্ন আছে জুনায়েদ? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে কথা হচ্ছে যে আর্নল্ডের মতবাদ অনুযায়ী এবং আপনার লেকচার অনুযায়ী বোঝা যায় যে আমরা সমসাময়িক কবিতার সমালোচনা করতে পারবো না, কিন্তু সমসাময়িক কবিতা তো পড়তে পারি স্যার। হ্যাঁ পড়তে পারি, কিন্তু আমাদের ওইটুকু সাবধান থাকতে হবে যে সমসাময়িক কবিতা পড়ার আগে আমরা যেন হুম, ভালো কবিতাগুলো পড়ে ফেলি। আমাদের লাইফটা তো ছোট না, আমাদের সময় তো অসীম না। আমাদের তো সেই লাক্সারি নাই যে 1000 বছর বেঁচে আছি, আস্তে আস্তে সব পড়বো। কিন্তু আমাদের তো, আমরা তা তো বেঁচে নাই। থাকবো অল্প কয়েকদিন, তাই না? অল্প জি কয়েকদিন বেঁচে থাকবো, তার মধ্যে পড়তে কতক্ষণ ভালো লাগে বলেন? অল্প কিছু সময় পড়তে ভালো লাগে। এখন ওইটুকু সময়ের মধ্যে আপনি যদি ভালো কিছু পড়েন, সেটাই তো ভালো, তাই না? সেটা জি। আপনার সারা জীবন কাজে লাগবে। শুধু তাই না, তার আপনার যে মানে কাজে আমরা লাগবে তাই না, তার মানে আমরা যেটুকু সময় সমসাময়িক পাবেন কবিতাগুলো পড়ার, পড়বো, কিন্তু তার আগে পূর্ব ভালো আহ, কবিতাগুলো পড়তে হবে। পড়বো। বেস্ট এবার পোয়েট্রি, আম, আগের কবিতাগুলোকে আমরা সমালোচনা করব, আর নতুন গুলোকে বেস্ট নিয়ে পোয়েট্রি আমরা পড়তে হবে। তেমন কোনো করব না, শুধুমাত্র আইডিয়া নেওয়ার চেষ্টা করব যে তারা কি প্রকাশ করতে চাচ্ছে, তাই তো? হোমার, ভার্জিল, দান্তে, হুম, তারপরে শেক্সপিয়ার, মিল্টন। যতটুকু সময় পাই তাদেরকে আগে একটু হৃদয় নেব, তাদেরকে হুম, হৃদয়ে ধারণ করে পরে যদি সময় পাই অন্য গুলো আস্তে আস্তে আসবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এটাই বলছেন যে আমাদের যতটুকু সময় পাই আমরা ভালো ভালো কবিতাগুলো পড়বো, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুলনাটা করি। কিন্তু আমরা তো, আমাদের তো সবার সেই সেই ক্ষমতা সেই সুযোগ তো থাকে না, তাই না? হুম, আমরা অল্প কিছু সময় পড়াশোনার জন্য দেই, আমাদের সেই পড়াশোনা থেকেই কিন্তু আমাদের ছেলেমেয়েরা শেখে। হুম, আমাদের ভবিষ্যতে যেন ভালো জ্ঞান, ভালো কবিতাগুলো যাতে আমাদের বংশ পরম্পরায় আমরা পৌঁছে দিতে পারি, সেই বিষয়ের জন্যই আর্নল্ড বলছেন যে আমরা যা কিছু পড়বো একটু দেখে শুনে ভালো জিনিসটা যেন পড়ি। জি স্যার। ওকে জনাত, ভালো থাকেন তাহলে। আবার ওকে দেখা স্যার, হবে আল্লাহ হাফেজ। ক্লাসে মঙ্গলবার দিন 11:30টায়। ভালো জি, থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।